আগে বলো যে ভূতের গল্প কার কার ভালো লাগে? বিভূতি, সব থেকে মজার কি ব্যাপার জানো, মানুষের যা ভয় লাগে তাকেই মানুষ বেশি ভালোবাসে। ভূতকে দেখে যতটা ভয় লাগে ভূতকে ততটাই ভালোবাসে, মানে ভূতের গল্প ততটাই সে শুনতে ভালোবাসে, আবার আড়ালে দেখবে। সব থেকে মজাদার ব্যাপার হচ্ছে কি জানো, আমরা ছোটোবেলা থেকে শিখে আসছি ভূত নেই, ভূত নেই, ভূত নেই, কিন্তু অন্ধকার হলে ভূত আসে, এটা দৃঢ় বিশ্বাস থাকে। রাত্রেবেলা বাথরুম করতে উঠতে গেলে ফেরার সময় সুইচ বোর্ডের কাছে কি হাতটা থেমে যায়, অফ করা মাত্র এত স্পিডে, ফুল স্পিডে ঘরে যায়, যেন ধারণা আমাদের যে ওই সুইচ বোর্ডের আড়ালে দাঁড়িয়ে আছে একজন, আমি যেই অফ করব সেই ওর সাথে আমার শত্রুতা হয়ে যাবে, ও আমার পিছনে দৌড়াবে। এবং অত্যন্ত উচ্চ মানের বিশ্বাস নিয়ে, দৃঢ় বিশ্বাস নিয়ে আমরা মশারির ভিতরে ঢুকি, যেন ভূত মশারি পার করতে পারবে না। আর যদি বা করে নাই, চাদরটা এমনভাবে ঢাকা দিই যেন এটা দৃঢ় বিশ্বাস যে ভূত, যার শরীর নাই, অশরীরী, সে দেওয়াল ভেদ করে আসতে পারে। মশারিও কোনো ক্রমে যদি ভেদ করেও দেয়, চাদর ভেদ করতে পারবে না। না, সকাল হলে শিক্ষা দীক্ষা জ্ঞান প্রযুক্তি সব মাথায় চাপ দেয়, ভুলে যায় ভয় কাকে বলে। কিন্তু রাত্রি হলে মনে হয় যে আছে বুঝি কিছু 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 থাকাটা মানে অস্বাভাবিক নয়, থাকতে পারে, ঠিক আছে। তো আমাদের হৃদয় তো সবটা না, হয় মানছে অথবা মানছে না। নাস্তিক বলে একটি শব্দ আছে, আমি ঈশ্বরে বিশ্বাস করি না, মানে আমি নাস্তিক হয়ে গেলাম, এটা মানুষের ধারণা। নাস্তিক বলতে এরকম কোনো অর্থ নাই, কিন্তু ঈশ্বরে বিশ্বাস করি না। তুমি দর্শনশাস্ত্র পড়তে গেলে ভারতীয় দর্শন অনুযায়ী তোমাকে পড়তে হবে এই বিষয়টা, বেদকে অস্বীকার করে যারা, তারাই হচ্ছে নাস্তিক। যেমন চারবাক গোষ্ঠী আরও আছে, বেদকে যে মানে না তারাই হচ্ছে গিয়ে নাস্তিক। আরও ডেপথে যাও, অন্তর্দর্শনে যাও, তো বলছে যে নিজেকে মানে না সেই নাস্তিক। অদ্ভুত, মানে এই দৃষ্টিকোণগুলোর পেছনে যাবা তো একটা অদ্ভুত ফিলোসফি তোমার মধ্যে কাজ করবে। তোমার কাছে কখনো কখনো মনে হয় না যে একজন মানুষ কি ভীষণ সরল চমৎকার জীবনযাপন করছে? আমি কদিন আগে দেখলাম একটা বিষয়, যে ওই একটা মানুষ, সে নাকি ওই তার বৌদির মাথা কেটে হাতে ঝোলাতে ঝোলাতে রাস্তা দিয়ে পার হয়ে যাচ্ছে, থানাতে যাচ্ছে ডিরেক্ট, নিজেকে সারেন্ডার করে বলে। আচ্ছা, ব্যক্তিগত জীবনে কি মানুষটা এত নিষ্ঠুর ছিল, নাকি আচমকা কিছু মুহূর্তের জন্য তার মানসিক পরিবর্তন হয়েছিল? এটা বুঝতে হবে। দেখবে কিছু মানুষ খুবই নিরীহ হয়, কিন্তু উত্তেজিত হয়ে গেলে ওকে নিয়ন্ত্রণ করা মুশকিল হয়ে যায়। কি বলবা তখন? ওই যে উত্তেজনার ভরে এসে বা উত্তেজনার আওতায় এসে ও যে কাজগুলো করে, উগ্রতা দেখায়, নৃশংসতা দেখায়, তারপর একটা সময় তার মন শান্ত হয়। শান্ত হওয়ার পর কোথাও যেন সে একবার হলেও মনে মনে ভাবে, কি দরকার ছিল, বেকার বেকার বললাম। ঝগড়া করতে গিয়ে আমাদের এরকমটা হয়ে যায়, বন্ধুবান্ধবের সাথেও, আত্মীয় পরিজনদের সাথেও বলতে 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 একটা কোথাও যেন আমরা প্রচণ্ড জায়গায় পৌঁছে যাই, যেখানে পৌঁছে যাওয়ার পর তার অনেকটা পর যখন আমরা শান্ত হই, তখন কিন্তু কোথাও যেন একটা দুঃখ কাজ করে, একটা অপরাধ বোধ কাজ করে। কি বললাম আমি, এটা বলা উচিত হয়নি, আমার এতটা বলা ঠিক হলো না, আঘাত পেয়ে গেল। আমাদেরকে মনে হয় না যে ওই মুহূর্তটার জন্য আমি আমার মধ্যে ছিলাম না? আমি এখন বুঝতে পারছি, কিন্তু তখন কেন বুঝতে পারিনি? আমি তাহলে ছিলাম কোথায়? তাহলে কি আমার মধ্যে দুজন মানুষ কাজ করেছে? কোশ্চেন আসছে বিষয়টা। এটা কি বলছে সাইকোলজিক্যালি বিষয়, স্নায়ুর ত্রুটি, স্নায়বিক রোগ, এইসব নিয়ে যখন তুমি চর্চা করছো চিকিৎসা বিজ্ঞানে, তো সাইকোলজিক্যাল তোমাকে জানতে হচ্ছে বিষয়টা, স্নায়ুর দুর্বলতা বিষয়গুলোকে জানতে হচ্ছে।
এবার তুমি যদি কন্টিনিউ 3-4 দিন তুমি না ঘুমো আর অদ্ভুত কোনো একটা বিষয় নিয়ে ভাবছো, তুমি খেয়াল করবা এটা ওটা কাজ করতে 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 কোনো সময় তুমি বিড়বিড় করে কথা বলছো। আর আশপাশ থেকে যদি কোনো মানুষ তোমাকে দেখে নেয়, কী বলবে? একে ভূতে পেয়েছে। কিন্তু বিড়বিড় করে নিজের সাথে নিজে কথা বলছো, তখন তুমি দুটো মানুষ হয়ে গেছো, একজন বলছে একজন শুনছে, দুটোই তুমি করছো। ফিল করছো বিষয়গুলো আমি যেটা বলতে চাইছি তোমাকে? এই যে বিষয়টা, এই বিষয়টা যতটা সুন্দর ততটাই অসুন্দর, ততটাই ভয়ানক। বলে না যে তুমি নিঃসঙ্গ হও, নিঃসঙ্গ হও, নিঃসঙ্গতার মধ্যেই সঙ্গতা পাবা, তুমি এক নিজের সঙ্গতা পাবা। নিঃসঙ্গ মানুষরা ভীষণ আত্মভোলা হয়, আত্মপ্রেমিক হয়। মানুষেরা তাকে দিয়ে মাঝে মাঝে কিন্তু আজে বাজে কথাও বলে, যে ও নিজের সাথে নিজে কথা বলে, পাগল ধরনের আছে বা ইত্যাদি আছে। তুমি খেয়াল করো এখানে আসার পথে তুমি খেয়াল করেছো কয়টা বাস পার হয়েছে? বাসগুলোর রং কী ছিল, নাম্বার কী ছিল, নাম কী ছিল, মনে নাই তোমার? তাহলে তোমার মন ছিল কোথায়? বুঝতে পারছো বিষয়? তোমার স্নায়ু, তুমি চোখ দিয়ে দেখলা ঠিকই, কিন্তু আমার মনে নাই যে কী কী দেখলাম আমি। তাহলে তোমার চোখ, তোমার মস্তিষ্ক কোনো একটা বিষয়ে কাজ করছিল তো। তাহলে তুমি একের মধ্যে দুইকে খেয়াল করলা তো। তুমি হেঁটে চলে আসলে একরকমভাবে, যারা তোমাকে দেখলো রাস্তায় তারা ভাবলো ওদেরকে তুমি দেখলা, বাট তুমি দেখোই নি ওদের দিকে। এরকম সিচুয়েশনও আমাদের জীবনে বারবার আসে। কি বলবা তখন? একের মধ্যে দুই আমি, একের মধ্যে শুধু দুই নয়, একের মধ্যে অনেক আমি হতে পারি। কারণ সবই হচ্ছে স্নায়ুর খেলা, চিন্তার খেলা। কোনো একটা বিষয় নিয়ে চিন্তা করতে 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 তুমি ওটার ভেতরে এমনভাবে ঢুকে গেছো যে তুমি বিড়বিড় করে কথা বলছো। এটা ঝগড়া করার পর বেশি হয়। মায়েদের, মা মাসি কাকিমা এদের মধ্যে বেশি লক্ষ্য করা যায়। ঝগড়া হয়ে গেল কারোর সাথে, হয়ে গেল, কিন্তু বাকার 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 চলছে চলছে চলছে। তখন মনে হয় না, আড়াল থেকে মনে হয় না নিশ্চিত রূপে ভূতে ধরেছে। এরকম তো ন্যাচারাল ভয় করেন। আবার স্নায়ু যখন উত্তেজনা কমে যায়, ও মানুষটা আবার শান্ত হয়ে যায়, কিন্তু ধীরে 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 ঠান্ডা হয়ে যায়। ওই সিচুয়েশানটাতে যদি আচমকা এই বিশাল নামক কোনো, ঠিক আছে, ওঝা গুণী চলে এসছে, চামড় দোলাতে দোলাতে একদম রিং রিং ছাট করে দিয়েছে, আর মেরে দিয়েছে একদম, ধরো যে কি লঙ্কা গুঁড়ো পুড়িয়ে দিয়েছে, কোনো পাতা টাতা শিকড় পুড়িয়ে নাকে ঢুকে দিয়েছে, এমনি তোর চোখটা লাল হয়ে যাবে ওই ধোয়া টোয়াতে। চুলের মুঠি ধরে বল তুই কে আছিস, তুই বল কে আছিস। তো ও যেটা নিয়ে বিড়বিড় করছিল না, মনে 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 এতক্ষণ থেকে ভাবছিল, ওটার মধ্যেও বশীভূত হয়ে গেছে। মন জিনিসটা পাওয়ারফুল। ফ্রয়েড বলে একজন ছিলেন, তোমরা আরও বড় ক্লাসে গেলে তুমি জানতে পারবা। ফ্রয়েডীয় দর্শন বলে একটি দর্শন আছে, সেখানে আলোচনা করা হচ্ছে স্বপ্ন কী, স্বপ্ন জিনিসটা কী বুঝতে হবে। সিনেমা তো দেখেছো এই জিনিসটা, হিপনোটাইজ ব্যাপারটা দেখেছো তোমরা। আগে বলছি প্রফেসর শঙ্কুর ডায়েরিতে, ঠিক আছে, করভাস বলে একটি গল্পে, ওখানে আর্গাস বলে একজন জাদুকর ওই করছিল, ঠিক আছে, হিপনোটাইজ করছিল। হিপনোটাইজ জিনিসটা কি? কিছুক্ষণের জন্য ওর নার্ভ নিয়ে আমি খেলা করছি, ওর চিন্তা নিয়ে আমি খেলা করছি, ওইখানে ওকে অবশ করে দিচ্ছি। যেমন ধরো ওই দাঁত তোলার আগে 4 সাইডে একটু অবশ করার জন্য দিতে হয় সূঁচ, ওই জায়গাটা অবশ হয়ে গেলে জিনিসটা তুলে ফেললো। ওই রকম কিছু মানুষের দৃষ্টিকোণ, কিছু রং, এই সব কিছু অ্যাটাচ করতে গেলে হয় এইরকম সিচুয়েশনটা। আবার তোমাকে যদি আমি ভূতে ধরেছে এটা প্রমাণ করতে চাই, সবচেয়ে বেটার কিছু না, যখন তোমার মধ্যে কোনো উত্তেজনা চলছে, যে মুহূর্তটাতে সাংঘাতিক উত্তেজনা চলছে, তুমি নিজেই নিজের সাথে একদম দেখবা, অনেকের সঙ্গে ঝগড়া টগড়া হলে ছোটো ছোটো অল্প বয়সী ছেলে মেয়েদেরকে দেখা যায়, ছেলেদেরকে বেশি দেখা যায়, ঠিক আছে, এটা বাবা মা কিছু বলেছে টলেছে, ও ঘরে গিয়ে এটা ভাঙছে ওটা ভাঙছে ওটা ভাঙছে। ওই সুযোগটা যদি বিশাল নিয়ে নেয়, এখন বিশাল গুণিন, মানে বিশাল হচ্ছে গিয়ে কী বলো তো, ঝাড়ফুঁক করে, এ ধরেছে, ধর ব্যাটাকে ধরে নিয়ে একেবারে একে ঝুলিয়ে দিয়েছে একটা বাঁশের সাথে, ঠিক আছে, বেচারার এদিকেও সরে না এদিকেও সরে না, নড়তেও পারে না, চড়তে পারে না, বসতেও পারে না, দাঁড়িয়ে তো আছেই, ঠিক আছে, এইরকম সিচুয়েশান। আর ওর মধ্যে বিশাল কি করেছে, সঙ্গে সঙ্গে ওই যা পাতা শিকড় যা যেটা পেরেছে আজে বাজে লোককে দেখাবার জন্য একদমকে পুড়িয়ে টুড়িয়ে একদম বিষাক্ত গন্ধ
ঠিক আছে, ঝাঁঝালো গন্ধ, মাথা গরম হয়ে যাবে, স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাবে, এইরকমভাবে কিছু আছে, গাছগাছরা আছে, ওগুলো শুকিয়ে দিয়েছে। আর কোথায় যায়, চোখ টোক লাল হয়ে গেছে, ও বেচার চোখ লাল হয়ে গেছে, তখন ভুলভাল বকতে শুরু করে দিয়েছে, ওর রাগ উঠে গেছে প্রচণ্ড। এই যে ফোপাচ্ছে বিশালের দিকে তাকিয়ে, বিশাল সবাই বলছে দেখছিস চলে এসছে, ধরে ফেলেছি, টেনশন নাই। আর কি, এইবার দেখ, শুধু আমার কাছ থেকেও ছাড়া পাবে না, বল তুই কে আছিস, কে আছিস, কে আছিস। কিছুক্ষণের মধ্যে ওর স্মৃতিশক্তি নষ্ট হচ্ছে, ওর স্নায়ুকেও দখল করছে, হিপনোটাইজ করছে। এই একটা ভুলভাল নাম বলে বসবে, ব্যাস আব গোটা গ্রামে ছড়িয়ে গেল কত মহান এ ওঝা, বিশাল মহান। আর প্রকৃত একজন ডাক্তার উঠেছে এক লাথি, জিনিসপত্র সব ফেলে দিল এর, আর একে বলে দাঁড়া, এই যে যাকে নিয়ে তুই খেলা করছিস, যার উপর এতক্ষণ ধরে অত্যাচার করি, এটা ওটা শুঁকি টুকিয়ে দিয়ে দিয়েছিস তুই, ওকে আমি ইঞ্জেকশন দিয়ে এখনই মেরে ফেলবো, আর থানাতে গিয়ে তোর নামে কেস করেছো, তুই মারলি। এরকম সিচুয়েশন যদি হয়, যতটা ভয়ানক ব্যাপার আছে, হয়তো আছে, ততটাই আসছে আমাদের মানসিক প্রতিক্রিয়া। মানুষ যেমন ভাবে তেমনই হয়ে যায়। বড় বড় সন্ন্যাসী বাবারা বলে, তুমি যেমন চিন্তা করবা তুমি তেমন ধীরে ধীরে হয়ে যাবা, ভালো চর্চার সাথে থাকবা তো ভালোই হবা, খারাপের চর্চার সাথে তুমি দিনরাত থাকবা তো তোমার খারাপ চর্চাটাই বারবার মনের মধ্যে আসতে চাইবে। তেমনি তুমি যেরকম পরিবেশে থাকবা, যেমন ধরো গ্রামগঞ্জ আর শহর, এই দুইয়ের মধ্যে তফাৎ আছে। শহরে ভূতের খেলা কম হয়, গ্রামে একটু বেশি হয়, অন্ধকার জায়গাতে একটু বেশি ভূতের খেলা হয়, কেউ সাদা জিনিস দেখে নিল। কদিন আগেই তোমার ফিজিক্সে একটা পার্ট আছে আলেয়া বিষয়, সেটা পড়তে গিয়ে দেখলাম যে ওইখানে খুব একটা সুন্দর জিনিস বলছে, যে ওইখানে যে অ্যামোনিয়া গ্যাসগুলো যে হয়, ঠিক আছে, ফসফরাস যে অংশগুলো আছে, সেগুলো কি হয়, উপাদানগুলো খুবই বায়ুর সংস্পর্শে এসে জ্বলে ওঠে। হ্যাঁ, তো মাঝে মাঝে আমারও মনে পড়ে, বেশ কিছুদিন আগে আমাদের এদিকে একটা পুকুর আছে, একটু ভয়ঙ্কর জায়গাটা জঙ্গল, আর খুব ভয়ঙ্কর লাগে, একটু খুব শুনশান জায়গা। তো ওদিকে ওই মায়ের ধাম আছে, বুঝলে, তো ওদিকে খুব কম মানুষ যায়, আর আমি তো একদমই না, সেই কত বছর আগে গেছি কোনো ঠিক নয়, বাড়ির পাশে কিন্তু তবু যায় না, ভয় লাগে, গাটা ছমছম ছমছম করে। সেইখানে আজ থেকে প্রায় 8-10 বছর আগে আচমকা একটা গাছে আগুন লেগে গেছে, আর আগুনটা এদিক ওদিক করছে। ওইটা দেখার জন্য গোটা পাড়ার লোক, ভূতের খেলা ভূতের খেলা ভূতের খেলা। আবার কোন গাছ, নিম গাছে, আর কোথায় যায়, ভূত স্বয়ং আগুন নিয়ে খেলা করছে, আছে সার্কাস দেখাচ্ছে। না দেখলে হয়, গোটা পাড়া একদম ভেঙে গেছে ভূত দেখবে বলে। ভয় আছে, কিন্তু দেখার লোকটা সামলাতে পারছে না। আমিও গেছিলাম দেখতে, যে আগুনে জ্বলছে গাছটা, এখন কেউ বলতে পারলো না আগুনটা কোথা থেকে আসলো। সুতরাং যেখানে মানুষের কথা শেষ, ভাবনা চিন্তা শেষ, সেখান থেকে শুরু হলো কল্পনার জগৎ, যেখানে আলোচনা, যেখানে যুক্তি আর দিতে পারলো না। কেউ বলছে ওখানে কে দেশলাই কাঠি জ্বালাবে, মহা মুশকিল। আগুন যে কেবল দেশলাই কাঠির কারণেই হয় এইটা তো মানুষ জানে, গ্রাম্য মানুষরা এটাই জানে, দেশলাই কাঠি, গ্যাস লাইট কেউ জ্বালাবে, তারপর তো আগুনটা জ্বলবে, খুব টেনশনের বিষয়। কিন্তু ওটা একটা জলাভূমি থেকে যে গ্যাসটা অ্যামোনিয়া, তার যে একটা পার্ট, একটা উপাদান ফসফরাস, সে কী হয়, বায়ুর সংস্পর্শে আসলে জ্বলে যায়। দেখলে কীভাবে সম্ভব হয়, কীভাবে সম্ভব হয়? গ্যাস লাইটের গ্যাস আছে, ওখানে কি করি আমরা, ওটাকে টাচ করি, বারবার আঘাত করি, আগুনটা আসলো কোথা থেকে? এখন তুমি বলবা যে, আমি এখন আরেকটা উদাহরণ দিতে পারি, পান পাতার মধ্যে লাল আছে, পান পাতাটা লাল, সুপারিটা লাল, খয়রটা লাল, চুন লাল, ঠিক পরিমাণে ওটা মিশে গিয়ে মুখে দিয়ে চেবাও, লাল। আসলো কোথা থেকে? ভূত কিছু তো আছে। যেখানে মানুষের বিশ্লেষণ শেষ, সেখান থেকে কল্পনার জগৎ শুরু। তো ওইখানে সবাই মিলে অনেক কথা বলেছিল, প্রেতাত্মা, জিন আছে, জিনের খেলা। আর যারা এগুলো একটু ভালো, একটু বয়স্ক মানুষ, তাদের কথাগুলো কিন্তু সবাই একটু কম বয়সে সবাই শুনতে চায়। তাই না, আমারও একটা হয়েছিল অমনি করে, এইরকম হয়েছিল, এরকম দারুণ ব্যাপার, দারুণ আয়োজন একটা, সবাই মিলে গোল করে মিটিং করছে, গল্প হচ্ছে।
এবং আমি যেটা জানি না সেটাও শুনে নিয়ে এবার অন্যের কাছে যে এমনভাবে গল্প করব যেন কি না কি ব্যাপার, আমিই যেন সবটা জানি, আমার চোখের সামনে এই ভূতটা জন্ম নিল, এইরকম ধারণাটা। এবার কেউ তো এমনও বলবে আমার সামনে তো আগুনটা চললো, আমি ছিলাম ওখানে, আপ হয়ে গেল। ঘটনাটা হচ্ছে কি, ওই যে বায়ুর সংস্পর্শে এসে ওই গ্যাসটা জ্বলতে শুরু করে দেয়। এবার বায়ু যে প্রবাহ হয় একদিক থেকে আরেক দিকে, ওটা যাতায়াত করে, বায়ু প্রবাহের কারণে আগুনের যে শিখাটা, অগ্নিশিখাটা, সেটা যাতায়াত করে। এটা বিজ্ঞান বলছে, ওটাকে ওই ভালো ভাষায় বলা হয় আলেয়া। আলেয়া কোনো ভৌতিক ব্যাপার নয়, ঠিক আছে, একটি বৈজ্ঞানিক চমৎকার বিশ্লেষণ। কিন্তু তুমি যদি ওই মানুষগুলোর কাছে এইগুলা ভাষণ দিতে যেতা, তাই বুঝি, ইস বাপরে, ওই যে জ্বলছে জ্বলছে, এতে জিন আছে, ওখানেই আছে, জিনটা ওখানেই আছে, ওইটা গাছেই থাকে, যাবি না ওদিক দিয়ে নিচে কেউ, সবটাই তোমার শুনবে এবং বলবে সেটাই যেটা ও বলতে চাইছে। এদের মাঝখানে তুমি যে থাকো প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে এই সব কথা যদি বলতে থাকে কেউ, এই পরিবেশে থাকতে 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 একদিন তোমারও সন্দেহ হবে, সত্যিই বুঝি আমারও মধ্যে কিছু আছে, একটা কেউ আছে, আমি ফিল করি। এবার তোমাকে এমন এমন কিছু কথা বলবে, এটা অদ্ভুত ব্যাপার। কেউ তোমাকে বলবে যে মনে করতো রাত্রেবেলা ঘুম থেকে ওঠার পর তখন কখনো ঝোঁক লাগে, হ্যাঁ লেগে লাগে লাগে লাগে, তখন বুঝবি তুই শুধু একা না, তোর সাথে অন্য কেউ আছে। আরে মহা মুশকিল। আর যতবার আমার ঝোঁক লাগবে ঘুম থেকে ওঠার পর আমার ওটাই মনে পড়বে, আমার ঘুম হবে না, ভোরবেলা আমি ঝিমাবো, তখন আমার সাথে কেউ আছে, মহা মুশকিল। ফলে এগুলো সব দুর্বলতার কিছু দিক আছে। সাইকোলজিক্যাল সিস্টেমে এগুলোকে বলা হচ্ছে কি হিপনোটাইজ করা। মানুষকে বশ করে নিচ্ছে, ওর মনকে বশ করে নিচ্ছে, ওকে দিয়ে কাজ করাচ্ছে, ঠিক আছে। সিনেমাগুলোতে দেখবা একটা মানুষকে শুইয়ে দিচ্ছে আর বিড়বিড় করে কী জিজ্ঞাসা করছে, ও আবার সবটি বলে দিচ্ছে। ডিরেক্ট এইভাবে না, কিন্তু একটা প্রক্রিয়া আছে, ওর স্নায়ুকে একেবারে উত্তেজিত করা হয় বা ঠান্ডা করে দেওয়া হয়, শীতল করে দেওয়া হয়, ঠিক আছে। ওর স্মৃতিতে যা যা আছে অবচেতনে সব বেরিয়ে আসে, সব কথা ফ্রয়েডীয় দর্শনে আছে, বড় হলে তোমরা এগুলো পড়তে পারবা। এইরকমই একটি উপকরণের কথা আমি তোমাদেরকে বলি। আচ্ছা, তোমরা একটা জিনিস কখনো খেয়াল করেছো, বিয়ে বাড়িতে ছেলে বা মেয়ে গায়ে হলুদের পর তাদেরকে কোথাও বাইরে যেতে দেওয়া হয় না, তাছাড়া ওদের সাথে একটা লোহার অংশ দিয়ে দেওয়া হয়। ধারণা যে কোনো অপশক্তি বা অপদেবতা এই হলুদের গন্ধে বা কাঁসাই ভাজার যে গন্ধ, কাঁসাইয়ের গন্ধে ছুটে আসে, অ্যাট্রাক্ট হয়। বোঝা গেল বিষয়টা? আবার কিছুদিন আগে একটা খুব ভাইরাল একটা রিলস হয়েছিল, কাঁচের জলের মধ্যে হলুদ দিলে নাকি ওখানে ভূত আসে। হ্যাঁ, সার্চ করবা একটু, ইউটিউবে গুগলে সার্চ করবা, প্রচুর আছে এটা নিয়ে। মানে ওইটুকুই আমরা জানি, কী সুন্দর লাগছে, কিন্তু ওটার মধ্যে ভূত আছে, ওটাকে ভূতকে ডাকা হয়। আমি এটা নিয়ে একটু স্টাডি করলাম গতকাল, ব্যাপারটা কি। প্রথম কথা একটাই কথা যে কি, ওটা ফালতু কথা, কেউ কেউ নিজেদেরকে ভাইরাল করার জন্য উটপাটাং একটা কথা বলছে, বা চারিদিকে সবাই এমনি করছে তো সবাইকে একটু ভয় দেখাচ্ছে, আর কিছুই না। কিন্তু একটা জায়গায় তথ্য পেলাম, বহু প্রাচীনকালে ভারতবর্ষে বিভিন্ন তন্ত্র মন্ত্র যারা করতো তান্ত্রিকরা, ওরা এই জল আর ভূতের মিশ্রণের একটা বিষয় বলে গেছে। একটা শ্লোক পেলাম, আমার অত মনে নাই বা মনে থাকলো না। আমি আসলে মনে রাখার জন্য না, আমি থটগুলো জানতে চাইছিলাম যে কী আছে, কারণ আমার আশপাশে তো কোনো তান্ত্রিক বাবা টাবা নাই যাদের কাছে জানলে একটু ব্যাপারটাগুলো বোঝা যাবে। তখন আমি বিশ্বাস করি, দৃঢ় বিশ্বাস আমার, যে যদি ভালো কিছু, আমার থেকে শক্তিমান কিছু যদি আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, পজিটিভ একদম ভালো কিছু শক্তি, তো নেগেটিভও কিছু আছে। আলো আছে তো অন্ধকারও আছে, ঠিক আছে তো ভুলও আছে, ভালো আছে তো ভালোর অভাব অর্থাৎ মন্দও আছে। বোঝা যাচ্ছে বিষয়টা? তো আমি স্টাডি করতে গিয়ে একটা জায়গায় পেলাম, ওটা ব্যাখ্যাটা এরকম, জল আর হলুদের সঠিক মিশ্রণ যদি কাঁচের মধ্যে দেখানো যায়, তো এই কাঁচ হয়ে যায় ওই মুহূর্তটাতে দরজা। সেই শক্তি যা আমাদের জগতের না, সেই শক্তিকে ওই কাঁচের স্তর ভেদ করে আসতে আমি আমন্ত্রণ জানাই, এবং সেই মুহূর্তটিতে সে আসতে পারে। যেখানেই থাক, তার মনে হয় যে কে তাকে ডাকছে, কোথায় থেকে ডাকছে, সেই স্থানে সে আসতে পারে। এটা ভৌতিক বা তান্ত্রিক মতবাদ অনুযায়ী বলছি আমি, ঠিক আছে।
সে আসে, আমার সাথে থাকে, কিন্তু যদি আমি খেলার ছলে তাকে ডেকে ফেলি, ওকে ওকে নিয়মের মধ্যে দিয়ে ডাকতে হবে, তো নিয়মের মধ্যে দিয়ে পাঠিয়েও দিতে হবে ওর জগতে। আর যদি এমনটা আমি না করতে পারি, তাহলে এনি টাইম আমার শরীরটা হয়ে যাচ্ছে ওর কাছে দরজা একটা। আমার শরীরের মধ্যে দিয়েও যাতায়াত করছে বারবার। এইরকমই কিছু অপশক্তির বিষয় কিন্তু তান্ত্রিক ক্ষেত্রে আছে, তন্ত্র সাহিত্যে আছে। এখানেও যেমন কিছু অরিজিনাল বিষয় আছে, অরিজিনাল বিষয় চিকিৎসা ক্ষেত্রেও আছে, চিকিৎসা শাস্ত্রে ওদেরও বক্তব্য সেম। মানুষ উত্তেজিত হয় কোনো কোনো কারণে, খুব বেশি উত্তেজিত হয়, তাকে ধরে তার স্নায়ুর মধ্যে ঘুমের ইনজেক্ট করে দেওয়া হয়, ঘুমের শক্তি বা ঘুমের ওষুধকে ইনজেক্ট করে দাও, স্নায়ুকে শান্ত করো, ঘুমোতে দাও। ও শান্ত হলে, ওর স্নায়ু শান্ত হতে গেলে ও ধীরে ধীরে প্রকৃতিস্থ হতে পারবে। এই যে প্রসেসটা, এই যে জায়গাটা, এই দুয়ের মধ্যে একটা অপোজিট কাজ করছে, ক্রিয়া করছে। একদিকে বলছে কুসংস্কার, আর একদিকে বলছে, কুসংস্কার বললে এটা ভুল হবে, আপাতত কুসংস্কার বলবো না, অনেক মানুষের তো বিশ্বাস, তো মানুষের বিশ্বাস নিয়ে আমি খেলবো না, আমি বলবো কিছু সংস্কার বা রীতিনীতি যা প্রাচীনপন্থী, আর কিছু যা চিকিৎসা শাস্ত্র বলছে আধুনিক, জীবন, অর্থ, যুক্তি, ব্যাখ্যা। এই দুয়ের মধ্যে লড়াই সারা জীবনই হয়ে আসছে, দুয়ের মধ্যে একটা টোকাটুকি হয়ে আসছে, কখনো কেউ জিতে, কখনো কেউ হারে। আজও আমরা দেখি যে আমরা সবাই ভীষণ ভীষণ আমরা আধুনিক হয়ে গেছি বলতে চাই আমরা, কিন্তু আজও আমরা বিভিন্ন কুসংস্কার, জাতিভেদ এইসব থেকে এখনও বেরোতে পারিনি। এক্সাম্পল, সরস্বতী পূজায় চাঁদা তুলবে কে? আমরা সবাই মিলে, জাত পাত, ছোট বড়, গরিব ধনী সবাই মিলে করব, ছেলে মেয়ে সবাই মিলে চাঁদা তুললাম। প্যান্ডেল করবে কে? আমরাই করলাম। প্রতিমার স্থানটা কে সাজাবে? আমরাই করলাম। প্রতিমাকে কে নিয়ে আসবে কোলে করে, কে ওখানে চাপিয়ে দিবে একেবারে? আমরাই করলাম। ফুল দিয়ে কে সাজাবে? আমরাই। ফলকে কিনে নিয়ে আসবে আমরা, সবাই মিলে। জাত পাত কিছু আছে? কিছু নাই, সবাই মিলে করলাম। আলপনা কে দেবে? সবাই মিলে করলাম। ফলগুলোকে কেটে দেবে, সব আমরা করলাম। করার পরে আমরা চুপ করে অপেক্ষা করি কার? একজনের, যে আসবে আর তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করবে, তো সে জানতে হবে, না হলে আমাদের পূজা সে নেবে না। কে সে? ব্রাহ্মণ। এই যে দীর্ঘ সময় আগে ব্রাহ্মণ্যতন্ত্র অনুযায়ী ব্রাহ্মণরা যে রুলস, যে সিস্টেমগুলো রেখে দিয়ে গেছিলো নিজেদের সুবিধার জন্য, আজও সেগুলো আছে। আমরা বলি আমরা আধুনিক। আধুনিক পোশাকে নয়, চিন্তাতে আসতে হয়। চিন্তা দিয়ে মানুষ আধুনিক নাকি অনাধুনিক সেটা হয়। আজও বহু মাঝে মাঝেই দেখি, আমি পেপার খুললেই আজও দেখতে পাই কোথাও না কোথাও ডাইনি সন্দেহে পিটিয়ে মারা হয়েছে কোনো বৃদ্ধাকে। অমুক জনের নজরটা খারাপ, দেখলে অসুখ হয়ে যায়। একজন বলল, দুজন বলল, চারজনের আলোচনা হয়ে গেল, ব্যাস জ্যান্ত মানুষটাকে ধরে মারতে মারতে মেরেই ফেলে দেওয়া হলো, কিন্তু সে ডাইনি। এইরকম জিনিস আজও চলছে। তাহলে আমরা কোথায় আধুনিক? আধুনিক নয়। কিন্তু এই রকম জিনিসগুলো যেখানে সবচেয়ে বেশি চলছে, সেই গ্রাম্য সংস্কৃতিতে প্রচুর পরিমাণে চলছে। ভর নামা, অপদেবতার প্রয়োগ, বাতাস লাগা, হাওয়া লাগা। তাই আমাদের শরীর এইরকমই আছে, অনেকগুলো যন্ত্র দিয়ে তৈরি। শরীরটা অনেক ধরনের পার্টস দিয়ে তৈরি। তার কোনো কিছুর একটু প্রবলেম হতে গেলে আমাদের অ্যাক্টিভিটিগুলো চেঞ্জ হয়ে যায়। বোঝা গেল? চিকিৎসা শাস্ত্র অনুযায়ী একটা কোনো পার্টের এতটুকু প্রবলেমস হলে গোটা শরীর পীড়া হয়। দাঁতটা যদি ব্যথা করে, গোটা শরীর যেন কষ্ট পাচ্ছে। একটা আঙুলে ব্যথা লেগেছে, কেটে গেছে, বা আঙুলটা ভেঙে গেল, গোটা শরীর কষ্ট পাচ্ছে। তো একটা পার্টসে যদি ক্ষতি হয়ে যায়, সেটা যতক্ষণ সহজ পথে সঠিকভাবে না হয়, তখন কিন্তু এই কষ্টটা চলছে আমাদের মধ্যে। আমরা বলি উপরি উপরি। শহরের মানুষের তো এই জিনিসগুলো কম হয়, গ্রামাঞ্চলে এগুলো বেশি হয়, যেহেতু যেখানে যেমন বিশ্বাস সেটাই ঘটছে চারিদিকে। এবার এর মাঝখানে যদি কোনো বিজ্ঞানের ছাত্র চলে আসে, চিকিৎসা বিজ্ঞানের ছাত্র চলে আসে, একদিন সেখানে থাকতে 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 সেও কী হবে? ওই রকমই হয়ে উঠবে। ওই বিশ্বাসেই সে হারিয়ে যাবে, একা পারবে না। তুমি গাছ কাটছি আমরা,
লক্ষ লক্ষ, আর গাছ লাগাচ্ছি 100, 200, 1000, কতটুকু অক্সিজেন দেবে সে? মানুষেরও মধ্যে শিক্ষা দীক্ষা জ্ঞান এইরকমই। একটা সমাজে সবাই যদি একই রকম থাকে, আর একজন আছে সে যদি সংস্কার করতে চাইছে, সে পারবে না, বেশি দিন টিকতে পারবে না। তো এই হলুদের মাধ্যমে একটা ভূত প্রেতাত্মা আকর্ষণ হতে পারে, এরকম একটা মোটামুটি আমি স্টাডি করলাম। এবার আরেকটা জিনিস আমরা দেখলাম, পরীক্ষা দিতে যাওয়ার সময় বা বিশেষ বিশেষ ক্ষেত্রে অনেকে দেখবা চন্দন লাগায় কপালে, দই লাগায়, আবার দেখবা গুরুদেবদেরকে দেখবা হলুদ লাগায়। এটা আবার একটা ভালো দিক, শুভ দিক। শুভ কেন? যে আমাদের যে এই স্নায়ুগুলো আছে মস্তিষ্কের পর্যন্ত, এই যে চক্রটা আছে, 7 চক্রের মধ্যে যেটা মস্তিষ্ক, যেটা চক্র, সেইখানে সেই তো লিড করছে নাকি সমস্ত শরীরটাকে, এই তো লিড করছে। তো এই জায়গাতে যে স্নায়ুগুলো, সেগুলোকে শান্ত রাখতে হয়, যেন অতিরিক্ত ভারসাম্য না হারিয়ে ফেলে, নিয়ন্ত্রণ। বলে না ব্লাড প্রেশার হাই হয়ে যাওয়া, ব্লাড প্রেশার লো হয়ে যাওয়া, দুটোতে কিন্তু মানুষের ক্ষতি হয়ে যায়। উল্টে পড়ে গেল, জ্ঞান নাই, বা ভুলভাল বকছে, বা দাঁতে দাঁত লেগে গেছে, কত রকমের প্রবলেম হয় মানুষের, স্নায়ুর প্রবলেমের কারণে এটা হয়। কিন্তু ওই যে জিনিসগুলো, দ্রব্যগুলো, চন্দন, তারপরে ধরো দই, হলুদ, এগুলো লাগিয়ে রাখার ফলে কী হয়, ওই জায়গাতে ওকে নিয়ন্ত্রণ রাখে, শান্ত রাখার চেষ্টা করে, সংযম থাকে, উত্তেজিত হতে দেয় না ওগুলোকে। তো এদিক থেকে আবার শুভ হলুদটা। এখন ঝাঁঝালো কিছু গন্ধ থাকে, রিয়াকশান থাকে, রাসায়নিক রিয়াকশান, অনেক বিষয় থাকে রাসায়নিক বিক্রিয়াগুলো। একটা জিনিস কেমন আমি বুঝতে পারলাম না, জাস্ট ওটা পুড়িয়ে দিলাম আর তুমি গন্ধটা শুঁকো, কেমন লাগে? একটা দেশলাই কাঠি শুকতে কিন্তু বেশ ভালো লাগে, বারুদ। এইবার তুমি সেটা আগুনটা জ্বালাও আর ফুদি নিভি দাও, একটা ধোঁয়া বেরোচ্ছে, নাকটা নিয়ে যাও, তো ভালো লাগবে? ঝাঁঝালো তো, অস্বস্তিকর। এবার সেরকমই যদি অনেকটা দেওয়া হয় তোমার চোখে, নাকে, তোমার কীরকম লাগে? কিছু করে যেন তোমার মাথাটাতে কাজ করছে না, যেন একেবারে উত্তেজিত হয়ে গেছে, চোখটা লাল হয়ে যাবে তোমার। আজকে যদি বলে এর ভূত ধরে নিয়েছে, এই যে দেখ চোখগুলো দেখ, তো তুমি উত্তেজিত হয়ে কিছু তো করবা, লাফালাফি ইত্যাদি করবা। এই জায়গা থেকে আসছে আমাদের একটা গল্প, যে শোনাচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় নাম যার। ত্রয়ী বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একজন বিখ্যাত প্রধান, অন্যতম মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে মানিক বন্দ্যোপাধ্যায় ফ্রয়েডীয় চিন্তাভাবনা দ্বারা, মার্ক্সবাদ দ্বারা চিন্তিত ছিলেন, এবং ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন একদম নাস্তিক, দেবতা ভূত প্রেতে একদম অস্বীকার করতেন। কিন্তু তিনি ভূতের গল্প লিখলেন, একটি ভুতুড়ে গল্প, অদ্ভুত, ভয়, সারা শরীর জুড়ে কাঁটা কাটা হয়ে যাবে এমন ঘটনা কি ঘটা সম্ভব? কিন্তু ঘটেছে, আমরা দেখব সেই কাহিনী, অদ্ভুত ভয়ানক সেই কাহিনী তোমাদের সিলেবাসে দিয়েছে। আমার খুব মজা লেগেছে গল্পটার নাম হলুদ পোড়া। দেখো, এই গল্পটা নেওয়া হয়েছে তাহলে হলুদ পোড়া গল্প গ্রন্থ থেকে, 1945 সালে লেখা গল্পটা, ঠিক আছে? এই ক্ষেত্রে আমি তোমাকে একটা জিনিস বলে রাখি, পড়াতেই আমি লাইনটা বলবো, ইম্পর্টেন্ট লাইন কোনগুলো জাস্ট আন্ডারলাইন করে দেবা, ঠিক আছে? প্রশ্নগুলো নিয়ে আমরা পরবর্তী দিনে আবার ডিসকাশন করব। বলছে, সে বছর কার্তিক মাসের মাঝামাঝি 3 দিন আগে পরে গায়ে দুটো খুন হয়ে গেল। প্রথম লাইনে কিন্তু একদম দেখো কি গুরুত্বপূর্ণ কথা, কিন্তু এটা লাইন দাগাতে হবে না, ঠিক আছে? সে বছর কার্তিক মাসের মাঝামাঝি 3 দিন আগে পরে, বুঝলা? মাত্র 3 দিনের ডিফারেন্সে দুটো খুন হয়ে গেছে, দুটো খুন হয়েছে। একজন মাঝবয়সী জোয়ান মদ্য পুরুষ, মানে মর্দ পুরুষ, জোয়ান মর্দ পুরুষ, আরেকটা 16-17 বছরের একটা রোগা ভীরু মেয়ে। 16-17 বছরের একটা রোগা ভীরু মেয়ে মারা গেছে, দুজন মারা গেছে। এবার পজিশনটা দিচ্ছে, জায়গাটা, প্লেসটা, গাঁয়ের দক্ষিণে ঘোষেদের মজা পুকুরের ধারে একটা মরা গজারি গাছ বহুকাল থেকে দাঁড়িয়ে আছে। একটা গাছ, দেখো সাধারণত ভৌতিক পরিবেশে এই ধরনের আমরা কিছু না কিছু দৃশ্য দেখি। একটা গাছ, সিঙ্গেল গাছ, আশপাশে একদম কিছু না, ফাঁকা শুনশান। স্থানটি ফাঁকা, বন জঙ্গলের আবরু নেই, কাছাকাছি শুধু কয়েকটা কলা গাছ, আশপাশে শুধু কয়েকটা কলা গাছ আছে। ওই গজারি গাছটার নিচে একদিন বলাই চক্রবর্তীকে মরে থাকতে দেখা গেল। একদিন বলাই চক্রবর্তী মারা গেছে, আন্ডারলাইন দিবার নামটা, তোমার মনে থাকবে কে মরেছে ওখানে, বলাই চক্রবর্তী।
মাথাটা আটচির হয়ে ফেটে গেছে, 8 রকম ভাগ ভেঙে গেছে, মাথাটা ফাটিয়ে দিয়েছে কেউ। খুব সম্ভব অনেকগুলি লাঠির আঘাতে মরেছে। তো গেল এখানে যে আমরা প্রথম লাইনে পড়েছিলাম যে কি মাঝবয়সী জওয়ান মধ্যপুরুষ, কে সেটা? বলাই চক্রবর্তী মারা গেছে। अब দেখো এই মরার পর থেকে এদের খেলাটা শুরু হচ্ছে। এবার চারিদিকে হইচই পড়ে গেল, লোক বিস্মিত হলো না। আন্ডারলাইন দেবা, এটা ইম্পর্টেন্ট লাইন। চারিদিকে হইচই পড়ে গেল, লোক বিস্মিত হলো না। দেখো চারিদিকে হইচই পড়ে গেল, মানুষ একটা মারা গেছে, খুন হয়েছে গ্রামে, মানুষ অবাক হবে না? হওয়াটা উচিত। বলছে না, মানুষরা অবাক টবাক হয়নি। কেন? বলছে বলাই চক্রবর্তীর এই রকম অপমৃত্যুই আশেপাশের 10টা গাঁয়ের লোক প্রত্যাশা করেছিল। তাহলে কেমন ছিল মানুষটা, বুঝতে পারলাম? হ্যাঁ, গ্রামের 10টা গ্রামের মানুষ আশা করেছিল যে এইরকমই একদিনও মরবে। তার মানে ও মানুষটা কেমন ছিল এতে কোনো সন্দেহ থাকছে না আমাদের, ঠিক আছে? ভালো মানুষ ছিল না মঠের উপর। আর কি বলছে, অন্য পক্ষে শুভ্রা মেয়েটির, আন্ডারলাইন শুভ্রা, যে মেয়েটা খুন হয়েছে 16-17 বছরের মেয়েটা, শুভ্রা মেয়েটির খুন হওয়া নিয়ে হইচই হলো কম, কিন্তু মানুষের বিস্ময় ও কৌতূহলের সীমা রইল না। কি আন্ডারলাইন করবা, কিন্তু মানুষের বিস্ময় ও কৌতূহলের সীমা রইল না। এটার উপর থেকে আবার প্রশ্ন হবে বিভিন্ন ধরনের। দেখো একজনের মৃত্যুতে হইচই হয়ে গেল অনেক, কিন্তু কেউ অবাক হলো না। আর একজনের ক্ষেত্রে হইচই কম হলো, কিন্তু অবাক হয়েছে মানুষ খুব বেশি। তার মানে কি, শুভ্রা কেমন ধরনের মেয়ে ছিল, বুঝতে পারছো? খুবই ভালো বলে তো অবাক হবে মানুষ যে এই মানুষেরা শত্রু থাকতে পারে। আশ্চর্য তো ব্যাপারটা এরকম। বলছে গেরস্থ ঘরের, গেরস্থ মানে হচ্ছে গৃহস্থ ঘরের সাধারণ ঘরোয়া মেয়ে, গাঁয়ের লোকের চোখের সামনে 8-10টি মেয়ের মতো বড় হয়েছে। বিয়ের পর শ্বশুর বাড়ি গেছে এবং মাসখানেক আগে যথারীতি বাপের বাড়ি ফিরে এসেছে ছেলে বিয়োবার জন্য। ছেলে বিয়োবা মানে ছেলের জন্ম দেওয়ার জন্য। এরকমটা হয়, মেয়ের বিয়ে হলো, কিছুদিন পরেই দেখা গেল যে কি তার গর্ভে সন্তান এসছে, সে তখন মায়ের বাড়িতে চলে আসলো, মায়ের বাড়িতেই সে সন্তানকে প্রসব করে। এটুকু সিম্পল ব্যাপার আছে, ক্লিয়ার আছে? তো ছেলে বিয়োবার জন্য মানে সন্তান জন্ম দেওয়ার জন্য সে মাসখানেক আগেই বাপের বাড়িতে ফিরে এসছে। পাশের বাড়ির মেয়েরা পর্যন্ত কোনোদিন কল্পনা করার ছুতো পায়নি যে মেয়েটার জীবনে খাপ ছাড়া কিছু লুকোনো ছিল। এখন প্রশ্ন হলো, এই মেয়েটা এখানে আসলো, বাপের বাড়িতে আসলো, 1 মাস আগে মাত্র এসছে, গর্ভে সন্তান আছে, কিন্তু সেই অবস্থায় ওকে খুন করলো কে? গ্রামের মানুষরা তাকে ছোট থেকে দেখেছে, কোনো খারাপ কিছু দেখেনি। এরকম সে মারা যাবে এটা কখনো কেউ ভাবতে পারে না। কিন্তু এই যে মোটামুটি কয়েক মাস শ্বশুরবাড়িতে ছিল, এর মাঝখানে কি কিছু ঘটনা ঘটেছে তার সাথে, যার কারণে তার শত্রু বেড়েছে, যার কারণে তার মৃত্যু হওয়াটা আবশ্যক কারো কাছে হয়ে উঠেছে? কে তাকে মারল এমন একটি নিরীহ মেয়েকে? কি ঘটেছিল, কি ছিল তার রহস্য? মৃত্যুর রহস্যটা জানার প্রতি সবার আগ্রহ বেড়ে গেল। তাই বলছি, পাশের বাড়ির মেয়েরা পর্যন্ত কোনোদিন কল্পনা করার ছুতো পায়নি যে মেয়েটার জীবনে খাপ ছাড়া কিছু লুকোনো ছিল। এমন ভয়াবহ পরিণামের নাটকীয় উপাদান সঞ্চিত হয়েছিল। বুঝতে পারছে না তারা। গায়ে সব শেষের সাঁঝের বাতিটি বোধহয় যখন সবে জ্বালা হয়েছে, তখন বাড়ির পিছনে ডোবার ঘাটে শুভ্রার মতো মেয়েকে কে বা কারা যে কেন গলা টিপে মেরে রেখে যাবে ভেবে উঠতে না পেরে গাঁ শুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল। এবার গ্রামের মানুষরা সব অবাক। ওই বুড়ো মৃত্যুর 3 দিন পরের ঘটনা ঘটছে, এটা মাত্র 3 দিনের ডিফারেন্সে শুভ্রার মৃতদেহ পাওয়া গেছে, সন্ধ্যার দিকে পাওয়া গেছে। কে যে মেরেছিল, এরকম একটা নিরীহ মেয়েকে গলা চেপে ওখানে মেরে ফেলা হয়েছে, সন্তান সমেতে মারা গেল। ইস! তো গাঁ শুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল, আন্ডারলাইন দেবা, এটাও ইম্পর্ট্যান্ট লাইন। দেখো বছর দেড়েক মেয়েটা শ্বশুরবাড়ি ছিল। তাহলে কতদিন থেকে মেয়েটা শ্বশুরবাড়িতে ছিল? 1.5 বছর ধরে ছিল। গাঁয়ের লোকের চোখের আড়ালে, এতদিন তো গ্রামের লোকগুলো দেখতে পায়নি তাকে। সেখানে কি এই ভয়ানক অঘটনের ভূমিকা গড়ে উঠেছিল? সেখানেই কি তাহলে এই মৃত্যুর কারণটা লুকিয়ে আছে? তো কোশ্চেন হতে পারে। সেখানেই নিশ্চয়ই তাহলে এমন কিছু ঘটেছে 1.5 বছরের মধ্যে যেটা গ্রামের মানুষরা জানে না। দুটো খুনের মধ্যে কি কোনো যোগাযোগ আছে? কোন দুটো খুন কেউ বলতে পারবে? কোশ্চেন যদি আসে, বলাই চাঁদ, বলাই চক্রবর্তী আর শুভ্রা, সাবধান। তো
20-30 বছরের মধ্যে গাঁয়ের কেউ তেমনভাবে জখম পর্যন্ত হয়নি। যখন হলো পরপর একেবারে দুটো খুন হয়ে গেল দুটো। এখন তো একটা খুব টেনশনের ব্যাপার, একটা গ্রাম যেখানে লাস্ট 20-30 বছরের মধ্যে কেউ এইভাবে জখম হয়নি, মারামারি হয়নি, খুন হয়নি, আর যখন হলো পরপর একদম দুটো লাশ পাওয়া গেল গ্রাম থেকে। তার মধ্যে একটা পুরুষ, অপরটি যুবতী নারী। হ্যাঁ, কি বলতে চাইছে? একটা পুরুষ আর দুটো যুবতী নারী, এর মধ্যে অন্য কিছু ব্যাপার নাই তো? যৌন প্রবলেমস নাই তো? একজন আরেকজনকে হত্যা করার কোনো ব্যাপার লুকিয়ে নাই তো? অনেক কিছু মেসেজ হতে পারে। কি হতে পারে দেখি লেখক কি আমাদেরকে বলে। বলছে তার একটি পুরুষ অপরটি যুবতী নারী, দুটি খুনের মধ্যে সম্পর্ক আবিষ্কার করার জন্য প্রাণ সকলের ছটফট করে। আন্ডারলাইন লাইনটা, দুটি খুনের মধ্যে সম্পর্ক আবিষ্কার করার জন্য প্রাণ সকলের ছটফট করে। সকলের বলতে গ্রামবাসীর। কিন্তু বলাই চক্রবর্তী শুভ্রাকে কবে শুধু চোখের দেখা দেখেছিল তাও গাঁয়ের লোক কেউ মনে করতে পারে না। এবার দেখো, কারো প্রতি কারো যদি নজর থেকে থাকে তো সেটা দীর্ঘ সময়ের মধ্যে কেউ না কেউ তো নজর করে হবে। কিন্তু গ্রামের লোকেরা কেউ মনেই করতে পারে না লাস্ট কবে দেখেছিল এদের দুজনের মধ্যে দেখা হয়েছিল। শুভ্রা তো বাচ্চা মেয়ে ওর হিসাবে, বলাই চক্রবর্তীর হিসাবে, তো কেউ মনে করতে পারে না। ফলে নানা জনের কল্পনা আর অনুমানগুলি গুজব হয়ে উঠতে উঠতে মুচড়ে যায়। মুচড়ে যায় মানে নষ্ট হয়ে যায়। যে যেটা ভাবার চেষ্টা করছিল সব মুচড়ে গেল। এটাও লাইন আন্ডারলাইন করে দাও, নানা জনের কল্পনা অনুমানগুলি গুজব হয়ে উঠতে উঠতে মুচড়ে যায়। নেক্সট, বলাই চক্রবর্তীর সম্পত্তি পেল তার ভাইপো নবীন। এইখানে এখন 3 নম্বরের ক্যারেক্টারে আমরা ঢুকছি। দেখো, বলাই চক্রবর্তীর ভাইপো মানে বুঝলা ভাতিজা, তার নাম হচ্ছে নবীন। সেই হলো তার সম্পত্তির মালিক। 40 টাকার চাকরি ছেড়ে দিয়ে শহর থেকে সপরিবারে গাঁয়ে এসে ক্রমাগত, বুঝবা হ্যাঁ, শহরে এসে 40 টাকা মাইনের চাকরি করত। কে? নবীন। কাকা মারা গেছে, কাকার সম্পত্তির এখন আমিই মালিক। ফালতু চাকরি টাকরি বউ বাচ্চা নিয়ে যা আছে সব উঠিয়ে টুটিয়ে সপরিবারে চলে এসেছে গ্রামে। এবার লোকের কাছে এটা প্রমাণ করতে হবে তো, আমি কাকুকে কত ভালোবাসতাম, তার মৃত্যুতে আমি যেমন কষ্ট পেয়েছি, রেগেও আছি, যে খুন করেছে ছাড়বো না ইত্যাদি। সেটা দেখাবার জন্য, লোককে বুঝাবার জন্য কি করছে, ক্রমাগত কোঁচার খুঁট মানে বুঝলা, এই যে কাপড়ে যে খুঁট একটা সাইড, কাঁচটা মুছতে মুছতে সে পাড়ার লোককে বলতে থাকলো 50 টাকা রিওয়ার্ড ঘোষণা করেছি। গ্রামের লোককে শুধু চিৎকার করে করে বলতে থাকে ও, 50 টাকা গিফট উপহার রেখেছি। কাকাকে যারা অমন মার মেরেছে তাদের যদি ফাঁসি কাঠে ঝুলোতে না পারি, কাকাকে যে ওইভাবে মেরে ফেলেছে তাদেরকে ফাঁসি কাঠে ঝুলাতে চাই আমি, তার জন্য 50 টাকা গিফট দিয়েছি। কেউ যদি বলতে পারে যে কে মেরেছে, ঠিক আছে। বলতে বলতে এই চশমার কাচের বদলে মাঝে মাঝে কোচার খুঁটে সে নিজের চোখও মুছতে লাগলো। কিছু বুঝতে পারলা? এটার মধ্যে দিয়ে ও কিছু একটা কৌশল বুঝাবার চেষ্টা করলো। আসলে কি একটা কিছু প্রমাণ করার চেষ্টা করছে আমি কত ব্যথিত, দুঃখিত। ঠিক 21 দিন গাঁয়ে বাস করার পর নবীনের স্ত্রী, বুঝবা হ্যাঁ, এখন গ্রামে চলে এসছে না, একটা মানুষ মারা গেছে, অপমৃত্যু হয়েছে, তার ঘরের মধ্যে থাকছিস তোরা। আর কিছু হোক না হোক, পুরুষ মানুষের মাথায় এগুলো জিনিস না আসুন না, মেয়েদের মাথায় তো আসবে, চিন্তার কিছু ব্যাপার নাই। তো মেয়েদের মাথায় এই জিনিসগুলো আসবে যে আমি একটা মরার বাড়িতে এসে আছি, সমঝ না? ফলে নিত্য নতুন সব চিন্তাভাবনাগুলো মাথায় গজাবে। এবার কি বলছে দেখো, ঠিক 21 দিন ওই গ্রামে থাকার পর একদিন নবীনের স্ত্রী দামিনী, এই যে দামিনী, আন্ডারলাইন করো, নবীনের স্ত্রীর নাম কি? দামিনী। আন্ডারলাইন শুধু দামিনী নামটাতে করবে হ্যাঁ। সন্ধ্যাবেলা লণ্ঠন হাতে রান্নাঘর থেকে উঠান পার হয়ে শোবার ঘরে যাচ্ছে, বুঝলা? রান্নাঘর পার হয়ে শোবার ঘরের দিকে লণ্ঠন হাতে যাচ্ছে, ওর মাথাতে কিন্তু ওগলাই ঘুরছে সবসময়। এই ঘরগুলোতে তো ছিল মানুষটা, নাই তো নাই তো নাই তো, চিন্তা করছে সবসময়। আর গোটা গ্রাম জুড়ে দুটো কথা চলে, শুভ্রা আর বলাই চক্রবর্তী। এতে মৃত্যুর মধ্যে কিছু তো ব্যাপার ঘটেছে, কি সেটা সবসময় ঘুরছে, ওর মাথায় ঘুরছে, ওর মাথায় ঘুরছে। আচমকা ওর মনে হলো কোথা থেকে অতি মৃদু একটা দমকা বাতাস বাড়ির পূব কোণের তেঁতুল গাছের পাতাটাকে নাড়া দিয়ে তার গায়ে এসে লাগলো। ও বুঝলো একটা বাতাস লাগলো তার গায়ে। দামিনীর হাতের লণ্ঠন ছিটকে গিয়ে পড়ল দক্ষিণের ঘরের দাওয়ায়। উঠানে আছড়ে পড়ে হাত পা ছুটতে ছুটতে দামিনীর দাঁতে দাঁত লেগে গেল। ভয় চিৎকার করতে শুরু করে দিয়েছ।
দালানের আনাচে কানাচে ঝড়ো হাওয়া যেমন গুমড়ে গুমড়ে কাঁদে, ঝড়ো হাওয়া যেমন গুমড়ে গুমড়ে কাঁদে, দামিনী আওয়াজ করতে লাগলো সেই রকম। আন্ডারলাইন দাও, দামিনী আওয়াজ করতে লাগলো সেই রকম। কীরকম মনে পড়ছে? যেভাবে ঝড়ো হাওয়া গুমড়ে গুমড়ে কাঁদে, ওই এসে কাঁদছে ফুঁপিয়ে ফুঁপিয়ে। শুভ্রার দাদার সম্পর্কে একটু আসি। একে থাকুক, এ বারান্দায় উনি পড়ে থাকুক, ঠিক আছে? আমরা একটু আরেকটা ছবি দেখে আসি। শুভ্রা যে মেয়েটা ছিল না, ওর দাদা ছিল। দাদা স্থানীয় স্কুলে মাস্টারি করে। এ আরও এক আগলা পাগলা লোক। মাস্টারি করছে কি বলতো? যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছে সেই সাবজেক্ট নিয়ে মাস্টারি করবে না, ও আলাদা সাবজেক্টে মাস্টারি করবে। অমায়িক ব্যাপার। অসঙ্গতি যাকে বলে, চরিত্রের অসঙ্গতি, এটা হওয়া উচিত, স্বাভাবিক। আবার তুই চিকিৎসা ব্যবস্থা কাজ করিস নি, তো চিকিৎসার বই পড়ে নিয়ে ও ওষুধও বিতরণ করতে চায়। মানে অদ্ভুত, নিজের সাথে ও নিজের একটা অসামঞ্জস্য, অসঙ্গতি আমরা বারবার দেখতে পাবো, যার কারণে আমরা পরে দেখতে পাবো এর সাথে একটা অঘটন ঘটছে, এর সাথে একটা ঘটনা ঘটে যাবে কিন্তু, ঠিক আছে? বলছে শুভ্রার দাদা ধীরেন স্থানীয় স্কুলে মাস্টারি করে, ভালো কথা। গাঁয়ে সেই একমাত্র ডাক্তার পাস না করা, মানে বুঝলা? ফিজিক্সে অনার্স নিয়ে বিএসসি পাস করে 7 বছর গাঁয়ের স্কুলে জিওগ্রাফি পড়াচ্ছে। ফিজিক্স নিয়ে সে বিএসসি পাস করেছে, আর গাঁয়ের স্কুলেও জিওগ্রাফি পড়াচ্ছে 7 বছর ধরে। প্রথম দিকে সে প্রবল উৎসাহের সঙ্গে, মানে হয় না, প্রথমে ইয়াং লাইফে একটু শিক্ষিত বা একটু উচ্চ শিক্ষিত থাকলে তাদের গ্রামে এসে নতুন নতুন পরিবর্তন করার খুব ইচ্ছা থাকে। ধীরে 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 তার পলতাতে নিভে যায় জল পড়ে, ঠিক আছে? হয় এরকম, ঠিক, উৎসাহ নিভে যায়। দেখবে আরও অনেকেও আশপাশও থাকবে, দেখবে ধীরে 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 সেও নেতিয়ে যাবে। প্রথম দিকে প্রবল উৎসাহের সঙ্গে 47খানা, তোমাকে বিশ্বাস করবে কিনা তুমি জানি না, তোমাকে করতেই হবে, মানিক বন্দ্যোপাধ্যায় লিখছে বলে, 47খানা বই নিয়ে লাইব্রেরি তৈরি করেছিল। আর ওভার বলে দিয়েছিল গ্রামের লোককে, যে যখন আসবি পড়ে যাবি আমার কাছ থেকে লাইব্রেরি। 47খানা বই নিয়েও শুরু করেছিল লাইব্রেরি। আর 7 জন ছেলেকে নিয়ে তরুণ সমিতি, মানে গ্রামের বিভিন্ন এটা ওটা কাজে টাজে আমরাই যাবো, 7 জন ছেলে একটা টিম, সমিতি তৈরি হলো। এখন মহিলা সমিতি দেখো, তখন তরুণ সমিতি ছিল। বই পড়ে পড়ে সাধারণ রোগে বিনামূল্যে ডাক্তারি এইসব আরম্ভ করেছিল, মানে বুঝলা? বই পড়ে পড়ে যেমনি যেমনি বইতে লেখা আছে অমনি 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 করে ওষুধ টষুধ এটা ওটা জোগাড় করা, মিক্সচার টিকচার করে দিয়ে দিচ্ছে, পাক করে সুস্থ হয়ে যাচ্ছে মানুষ। হ্যাঁ, তো এগুলো কিছুটা প্র্যাকটিস করা শুরু করেছিল। গেঁয়ো একটা মেয়েকে বিয়ে করে 2 বছরে 4টা ছেলে মেয়ের জন্ম হওয়ায় এখন অনেকটা ঝিমিয়ে গেছে। গ্রামের একটি গেঁয়ো মেয়েকে সে বিয়ে করেছিল, আর 2 বছরে 4টা ছেলে মেয়ের জন্ম দিয়ে এখন সে খানিকটা ঝিমিয়ে গেছে। ও সংসার আর যেমনি চলছে। লাইব্রেরির বইয়ের সংখ্যা 300তে উঠে থেমে গেছে। 47 থেকে শুরু হয়েছিল, 300টা পর্যন্ত গেছে বই, তারপরে থেমে গেছে। আর নতুন বইটই সংগ্রহ সে করে না। তার নিজের সম্পত্তি হিসাবে বইয়ের আলমারি তার বাড়িতেই তালাবদ্ধ হয়ে থাকে। বইয়ের আলমারিটা তালাবদ্ধ হয়ে থাকে, কেউ আর পড়তে আসে না এখন। কেন? কেউ চাঁদাও দেয় না। 2-4 জন ওই যে চাঁদা দিয়ে বইটা সংগ্রহ, কেউ চাঁদাটা তো দেয় না। তবে 2-4 জন পড়া বই আর একবার পড়ার জন্য মাঝে মাঝে চেয়ে নিয়ে যায়। 2-4 জন মাঝে মাঝে আসে, বলে ওটা বই তো পড়া হয়ে গেছে, তাও আরেকবার পড়তে চায়, দিবা একটু, নিয়ে যায়। ওইটুকুই চলে, নাহলে এমনি তালাবন্ধই পড়ে থাকে। বলছে বছরে 2-3 বার তরুণ সমিতির মিটিং হয়। বছরে 2-3 বার খালি মিটিংই হয় ওদের। 4 আনা 8 আনা ফি নিয়ে এখন সে ডাক্তারি করে, ওষুধও বিক্রি করে। এখন সে 4 আনা 8 আনা, আনা বুঝো তো, 8 আনা 16 আনাতে 1 টাকা মানে 100 পয়সা, 8 আনা মানে 50 পয়সা, ঠিক আছে? তো বলছে ওই 4 আনা মানে 25 পয়সা, 8 আনা মানে 50 পয়সা, এইসব নিয়ে সে ডাক্তারি করে, ওষুধও বিক্রি করে। ধীরেনকে যখন ডেকে আনা হলো, বুঝবা, দেখো গ্রামে তাহলে একটাই না, মানে পাস না করা ডাক্তার, সেটা হচ্ছে ধীরেন, শুভ্রার দাদা। শুভ্রাও মারা গেছে। আর এখন শুভ্রার 3 দিন আগে, মৃত্যুর 3 দিন আগে বলাই চক্রবর্তী মারা গেছে। বলাই চক্রবর্তীর বাড়িতে কে আছে এখন এই মুহূর্তে? তার ভাইপো। কী নাম? আর নবীনের স্ত্রী কী হয়েছে? দাঁতে দাঁত লেগে গেছে, আর হচ্ছে বাতাসটা এসে তার গায়ে লেগেছে, ছিটকে দিয়েছে একদম লণ্ঠন মণ্ডন, একবারে ভয়ে আতঙ্কে। তো সেই সময় সবাই মিলে ডাক দিল কাকে? ধীরেনকে। ধীরেনকে যখন ডেকে আনা হলো, কলসি কলসি জল ঢেলে দামিনীর মূর্ছা ভাঙা হয়েছে। মূর্ছা মানে হচ্ছে অজ্ঞানতা বন্ধ হলো। জল, সিনেমাতে দেখবে 1-2 ফোঁটা জল দিলে জেগে গেল। মায়েরই বলছি, যখনই কেউ অজ্ঞান হয়েছে না, আমি 1-2 ফোঁটা জল দিয়েছি, কেন 1 মুখ জল ঢেলে দিয়েছি, তাও উঠেনি। কী যে ব্যাপার, সিনেমাতে কিন্তু উঠে যায়।
জল দাও, এমনি দাও, পাটাং করে উঠে গেলো। অদ্ভুত ব্যাপার হয়, ঠিক আছে। তো একদম কলসির জল ঢেলে দিল, তারপরে দামিনীর জ্ঞান ফিরল। কিন্তু সে তাকাচ্ছে অর্থহীন দৃষ্টিতে, মানে কি বলতো, সে অবাক হয়ে তাকাচ্ছে এমনি করে সবার দিকে, যেন চিনতে পারছে না কাউকে। আপন মনে হাসছে আর কাঁদছে, কাঁদতে শুরু করে দিল। কেমন হবে ভাবো তো। এবং যারা তাকে ধরে রেখেছিল তাদের আঁচড়ে কামড়ে পালিয়ে যাবার চেষ্টা করছে। মাইলা কি ধরেছে এবার ভাবো তো, সন্ধ্যার সময়ের ঘটনা। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি 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 খেয়ে নাও, তাবিজ পড়তে হবে এখনই। ওদিক দিয়ে আসে না, ওদিকে একটা মেয়েকে পুড়িয়ে ফেলে দেওয়া হয়েছিল না, মনে পড়ছে? সাবধান, বাইরে উঠবা না, রাত্রেবেলা ঘুম থেকে উঠবা না, কিছু হয়ে যাক। না দরকার নাই, ওই যে ব্যবহার করতে হবে। চলো। ধীরেন গম্ভীর চিন্তিত মুখে বলল। এবার ধীরেন যখন দেখলো এই দৃশ্যটা, ও চিন্তিত মুখে বলল, দেখো শাহপুরের জায়গাটার নাম কি বললো, শাহপুরের কৈলাস ডাক্তারকে একবার ডাকা দরকার। কাকে ডাকা দরকার? শাহপুরের কৈলাস ডাক্তারকে। আমি চিকিৎসা করতে পারি, তবে কি জানেন তো, আমি তো পাস করা ডাক্তার নই, দায়িত্ব নিতে ভরসা হচ্ছে না। আন্ডারলাইন এই লাইনটা, আমি তো পাস করা ডাক্তার নই, দায়িত্ব নিতে ভরসা হচ্ছে না। সত্যি কিনা বলো? দায়িত্ব নিয়ে নিল, আর এমন রোগের যদি সমাধান না হতে পারলো তো পিটিয়ে মেরে দেবে ওকে গ্রামের মানুষ, আত্মীয় স্বজন লোকটা। তাই সে বললো যাও শাহপুরে কৈলাস ডাক্তারকে। এবার ওই ভিড়ের মধ্যে থেকে না থাকে কিছু বুড়াটুরা, ও এসে ওই উটপাটাং নেগেটিভ কথাগুলো বারবার বলবে। বুড়ো পঙ্কজ ঘোষাল বলাই চক্রবর্তীর অনুগ্রহে বহুকাল সপরিবারে পরিপুষ্ট হয়েছিল। মানে বুঝলা, বলাই চক্রবর্তীর পয়সা করিতে কিন্তু এতদিন ওর বাড়ির পাশের একটা বুড়ো, যার নাম হচ্ছে পঙ্কজ ঘোষাল, এতদিন ছিলেন। তিনি বললেন, ডাক্তার কি হবে? হ্যাঁ, তুমি আমার কথা শোনো বাবা নবীন। বাবা নবীন, কুঞ্জকে অবিলম্বে ডেকে পাঠাও। এইখানে আরেকটা নতুন ক্যারেক্টার পেলাম, কুঞ্জকে ডাকে। এই কুঞ্জটা কে বলো তো? ওরফে আমাদের এই যে বিশাল গুনিন, ঠিক আছে, ঝাড়ফুঁক করবে, কম না আবার ঝাড়ফুঁক করে। গাঁয়ের যারা ভিড় করেছিল তারা প্রায় সকলেই বুড়ো ঘোষালের কথায় সাই দিল। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, তারা প্রায় সকলেই বুড়ো ঘোষালের কথায় সাই দিল। ঠিক আছে, কোন কথাতে গো? ওই যে বলেছিল কাকে ডাকতে হবে, ডাক্তারকে ডাকার কোনো লাভ নাই, অন্য একজনকে ডাকতে হবে। কাকে? কুঞ্জ গুণিনকে ডাকতে হবে, কুঞ্জ গুণিন, ঠিক আছে, কুঞ্জ ওঝা। নবীন জিজ্ঞেস করলো কুঞ্জ কত নেই? দে, মানে কত টাকা নেয় কুঞ্জ? সঙ্গে সঙ্গে ধীরেন বলে, ছি, তুমি কুঞ্জকে টাকার কথা বলছো? কত নেই সেটা তোমার কথাতে আসলে কেন? ডাকবা কেন তুমি কুঞ্জকে? মানে বুঝতে পারছে তো, বিজ্ঞানের ছাত্র আছে, ফিজিক্সে নিয়ে ও করেছে, পড়াশোনা করেছে, হ্যাঁ, পদার্থবিদ্যায়, আর কিনা ও এইগুলো শুনবে কুঞ্জ? সঙ্গে সঙ্গে ধীরেন বলে, ছি, ওসব দুর্বুদ্ধি করো না নবীন, আমি তোমায় বলছি এটা অসুখ, অন্য কিছু নয়। লেখাপড়া শিখেছো, জ্ঞান বুদ্ধি আছে, তুমিও কি বলে কুঞ্জকে চিকিৎসার জন্য ডেকে পাঠাবে? হ্যাঁ, তুমিও কি কারণে? তুমি তো আমার সাথে পড়াশোনা করেছো, লেখাপড়া করেছো, আমরা তো একসাথে পড়াশোনা করেছি। কই তোমার কিভাবে মাইন্ডে আসলো এগুলো জিনিস, যে কুঞ্জকে ডাকবা, একটা ওঝাকে ডাকবা? আশ্চর্য, ডাক্তারকে ডাকো। নবীন আমতা করে বলল। আমতা মানে কি বলতো? আমতা বলছে না, নাম মানে ওই না এইরকম, এটা আমতা করা হচ্ছে, ঠিক আছে, কোনটা বলবে একটু বুঝতে পারছে না। এসব খাপছাড়া অসুখে ওদের চিকিৎসায় ভালো ফল দেয় ভাই। তাহলে নবীন নিজে এবার জ্ঞান দিচ্ছে কাকে? ধীরেনকে, যে এইগুলো খাপছাড়া অসুখে না, ওদের ওষুধটাই কাজে লাগে বাবু। বয়সে নবীন 3-4 বছরের বড়, কিন্তু এককালে দুজনে একসঙ্গে স্কুলে একই ক্লাসে পাশাপাশি বসে লেখাপড়া করত। বোধ হয় সেই খাতিরেই কৈলাস ডাক্তার ও কুঞ্জ মাঝি দুজনকে আনতেই নবীন লোক পাঠিয়েছিল। বন্ধু আছে, বন্ধু বলল তো ঠিক আছে ডাক্তারকে পাঠাই, কিন্তু কুঞ্জকেও পাঠিয়ে দিই, ডেকে পাঠাই। কুঞ্জ মাঝি ওর পুরো নাম, ঠিক আছে, কিন্তু এই হচ্ছে আসলে ওঝা। আর কোন ডাক্তার? কৈলাস ডাক্তার। দেখো দুটার মধ্যে এখন চলবে, কুঞ্জই আগে এলো, ন্যাচারাল ব্যাপার আছে, ওই আগে আসবে, ডাক্তার একটু দূরে বাড়ি আছে। লোক পৌঁছাবার আগেই সে খবর পেয়েছিল চক্রবর্তীদের বউকে অন্ধকারের অশরীরী শক্তি আয়ত্ত করেছে। সে আগে খবর পেয়েছে। কি খবর পেয়েছে? চক্রবর্তীদের বউকে অন্ধকারের অশরীরী শক্তি। অশরীরী মানে কি? অশরীরী, যার শরীর নাই। কুঞ্জ নাম করা গুণী, ওই এলাকায় একদম বিশাল বড় ওঝা। সেই তার গুণপনা দেখবার লোভে আরও অনেকে এসে ভিড় বাড়িয়ে দিল। খালি দেখবো কি হচ্ছে এখন,
সেই দেখার ব্যাপারটাই আন্ডারলাইন দাও। তার গুণপনা দেখবার লোভে আরও অনেকে এসে ভিড় বাড়িয়ে দিল। সঙ্গে সঙ্গে গুণী এসে যা কি করছে সেটা দেখার জন্য সবাই ভিড় করেছে। এবার এই কুঞ্জ গুণী কী করছে জানো, সবার সামনে বললো বুঝে গেছি ব্যাপারটা কী হয়েছে। ও একবার দেখা মাত্র বুঝে গেল, বুঝলে না? এ মানুষরা সব বুঝে নেয়, ফাটাফাট দেখে বুঝে নেয়। সঙ্গে সঙ্গে বলছে ভর সাঁঝে ভর করেছেন, সহজে ছাড়বেন না। ভর সাঁঝে মানে একদম ভরপুর সন্ধ্যাবেলায় ভর করেছে, সহজে ছাড়বে না। সন্ধ্যাবেলা ধরেছে, সহজে ছাড়বে না। এইবারে সকলকে ভয় দেখিয়ে দিল। প্রথমে সবাই ভাবছে বাপরে কী হবে এবার। সঙ্গে সঙ্গে সে আবার বলছে না না টেনশন কিছু নাই, না আমি আছি না, তবে ছাড়তেই হবে ওকে শেষ তাক, তবে ছাড়তে হবেই শেষ তাক, মানে শেষ পর্যন্ত। কুঞ্জ মাঝির সাথে তো চালাকি চলবে না, হদ দি। ও নিজেই বলছে সহজে ছাড়বে না, আবার বলছে কুঞ্জ মাঝির সাথে চালাকি চলবে না, ছাড়তেই হবে শেষ তাক। আন্ডারলাইন করো, কুঞ্জ মাঝির সাথে তো চালাকি চলবে না। তো কে চালাকি করছে ওর সাথে? অশরীরী শক্তি, এটাই ওর ধারণা। সবাইকে আসলে কি করতে চাইলো বলো তো? সবাইকেও ব্ল্যাকমেল করতে চাইলো, অবশ করতে চাইছে। ওখানে যারা দেখছে তাদেরকে সবাইকে এই বলে দিল যে আমি যেখানে আছি ঘাবড়াবার ব্যাপার নয়, সব আমার নিয়ন্ত্রণে আছে। এই যে একটা বিশ্বাস তৈরি করে দেওয়া। দেখো কি ঘটছে, ঘরের দাওয়া থেকে সকলকে উঠানে নামিয়ে দেওয়া হলো। নামেন 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 নামেন, এই আশপাশে কেবল আমি থাকবো। বাপরে বাপ, বিশাল কিছু ব্যাপার। বীর করে মন্ত্র পড়তে পড়তে কুঞ্জ দাওয়ায় জল ছিটিয়ে দিল, মন্ত্র পড়ে পুরো দাওয়ায় পুরো উঠানে জল করে দিল। দামিনীর এলো চুল মানে বুঝলা, চারদিকে ছড়ানো চুল ধরলো, ধরে নিয়ে শক্ত করে বেঁধে দেওয়া হলো দামার একটা খুঁটির সঙ্গে। মানে একটা খুঁটির সাথে চুলটি এত কড়াভাবে শক্ত করে বেঁধে দিয়েছে। ভাবো তো কেমনি লাগবে। ধরো আমাদের স্থানীয়কে মনে করেছে, ধরো এখানে লম্বা খুঁটি আছে আর চুলটি একদম বেঁধে দিয়েছে, ফলে ওকে আর কেউ ধরে রাখার দরকার নাই। ও যখন বেশি এদিক ওদিক করবে না, চুলের টান পড়বে না, ঠিক শান্তি হয়ে যাবে। ঠিক আছে, তো হলো কথা। তো বলছে এবার কি, এলো চুলটা বেঁধে দেওয়া হলো দাওয়ায় একটা খুঁটির সঙ্গে। দামিনীর না রইল বসবার উপায়, না রইল পালাবার ক্ষমতা, তাকে আর কারো ধরে রাখবার প্রয়োজন রইল না। নড়তে গিয়ে চুলে টান লাগাই দামিনী আর্তনাদ করে উঠল, চিৎকার করে উঠছে। এবার কুঞ্জ টিটকারি দিয়ে বলতে লাগলো, ও রও বাছাধন রও, এখনই হয়েছে কি মজাটি টের পাওয়াচ্ছি তোমায়। সকল মানুষ ভাবছে ওয়াও, আরও মজাদার খেলা দেখবো এখন। ভাই একটা মানুষ খুবই কষ্ট পাচ্ছে, ওকে ওইভাবে বেঁধে রেখেছিস আর তুই মজা করে হ্যাঁ কেমন, এক্ষুনি পিসবো এখন তোমাকে, দাঁড়াও না। ঠিক আছে, ধীরেন প্রথম দিকে চুপ করেছিল। ধীরেন কিন্তু এগুলো একদম সহ্য করে না। ধীরেন আড়াল থেকে দেখছে এগুলো জিনিস, ঠিক আছে, কাণ্ড কারখানা। যখন দেখেছে যে এগুলো পছন্দ হচ্ছে না ওর, কিন্তু তারপরেও এই গ্রামের মানুষের বিরুদ্ধ করা যাবে না, বিরোধিতা। ঠিক আছে, ও চুপ করেছিল যে বাধা দিয়ে লাভ নাই, গায়ের লোক কোনো কথা শুনবে না, বরং বিরক্ত হয়ে যাবে। কিন্তু যখন এই মহিলার উপরে এইভাবে অত্যাচার শুরু করেছে, দাঁড় করিয়ে দিয়ে খুঁটির সাথে চুল বেঁধে দিয়েছে, অদ্ভুত হয়ে জল ছিটিয়েছে দাওয়ায়, এই দৃশ্য দেখে আর সে নিজেকে ধৈর্য রাখতে পারলো না। আন্ডারলাইন করবা, এবার সে আর ধৈর্য ধরতে পারলো না। মানে এবার সে প্রতিবাদ না করে আর চুপ করে থাকতে পারছে না। কেমন সঙ্গে সঙ্গে নবীনকে বলল, যেহেতু এটা নবীনের বউ, আর নবীনের বউকে এইভাবে করে একজন অত্যাচার করছে, সবার সামনে খেলা চলছে, আর ওইটা নবীন সহ্য করবে? ধরে নাও তুমি, ধরে নাও এই অনিমের বউকে এইভাবে করে কেউ খুঁটিতে বেঁধে রেখে দিয়েছে, গ্রামবাসী সবাই দেখছে, আর নবীন চুপ করে দাঁড়িয়ে আছে। তো নবীনের বন্ধু নবীনকে বলবে, হ্যাঁ নবীন, তুমি এখনও চুপ করেছো, বউটাকে বাঁচাবা না? এ কী করছে, পাগল গেছে লোকটা। ঠিক আছে, যেমনি বলেছে, তুমি কি পাগল হয়ে গেছো নবীন? সঙ্গে সঙ্গে নবীন বলছে, তুমি চুপ করো তো ভাই, তুমি জানো না সব কিছু। হদে ওকেই চুপ করিয়ে দিলে নবীনও দেখতে চাই যে বউয়ের মধ্যে থেকে ভূতরা কেমনি বাইরে হচ্ছে। ভালো কথা। উঠানটাতে এই একটা জিনিস দেখবা, যে মানুষ এগুলো দৃশ্য দেখার এত আনন্দ, এত কৌতূহল, ওদেরকে উঠান থেকে যদি নামিয়ে দাও না, তো ওরা উঠানের কাছেই ভিড় করে চাইতে উঠানটাকে ভেঙে দেয়। ওইখানে জড়ো হয়েছে প্রায় কত জানো, নাই করে 30-35 জন পুরুষ নারী। দারুণ খেলা, বুঝলা? 30-35 জন পুরুষ নারী এবং গোটা 5 লণ্ঠন জড়ো হয়েছে। মেয়েদের সংখ্যা খুব কম। কেন বলো তো? মেয়েদেরকে এগুলো জিনিস দেখতে নাই, অনেক প্রবলেম মেয়েদের, আর ওরা পারমিশনও পাবে না বাপ মায়ের কাছ থেকে। বাপ মা শুধু দেখতে আসবে, মেয়েরা আসবে না। ঠিক আছে, খুব অল্প বয়সী মেয়েরা তো একদমই না।
যারা এসেছে বয়সও তাদের বেশি। কম বয়সী মেয়েরা আসতে সাহস পায়নি, অনুমতিও পায়নি। যদি ছোঁয়াচ লাগে, নজর লাগে, অপরাধ হয়। বা 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 একসাথে কতটি কথা, যদি ছোঁয়া লেগে যায়। ভূতের তো পছন্দ অপছন্দের ব্যাপার আছে আবার। জল জল ফেলে দিল ছেলেটা, ছি ছি। তো যদি ছোঁয়াচ লেগে যায়, নজর লেগে যায়, অপরাধ হয়। হ্যাঁ, মন্ত্রমুগ্ধের মতো এতগুলি মেয়ে পুরুষ দাওয়ার দিকে তাকিয়ে ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে থাকে। মানে বুঝলা, মানে কি আশপাশে থাকলে, সাধারণভাবে থাকলে গায়ে একটু ঘেঁষা লাগলে এই তুই ধাক্কা কেন দিলি, আর ওটা জিনিস দেখার জন্য যাকে পারছে ধাক্কা দিচ্ছে, ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়েছে, নো প্রবলেম। অর্থাৎ দেখলাম কুসংস্কারের কাছে ভিড় সহজেই হয়। বিজ্ঞান একদিকে সাইডে দাঁড়িয়ে আছে একদিকে। কে এসে? ধীরেন। একা হয়ে গেছে বেচারা, ও কাণ্ড দেখছে। ঠিক আছে, এই দুর্লভ, মানে সহজে এই জিনিসটা পাওয়া যায় না। এটা রোমান্স না। রোমান্স আর রোমাঞ্চের মধ্যে একটা তফাৎ আছে। রোমান্স মানে বুঝলে তো, যে একটা হয় না আকর্ষণ বিকর্ষণের খেলা চলে নায়ক নায়িকার মধ্যে। এই নায়ক বলছে নায়িকা বলছে চলছে, নাটক চলছে। এ রোমান্স না, এখানে আছে রোমাঞ্চ। কি ঘটবে এরপরে, এই দৃশ্যটা। ঠিক আছে, এই দুর্লভ মানে সহজে যা পাওয়া যায় না, দুর্লভ রোমাঞ্চ থেকে তাদের বঞ্চিত করার ক্ষমতা নবীনের নেই। পাতাটা উল্টে লাভ হবে না, কারণ ওটা দাগাতে হবে লাইনটা। এই দুর্লভ রোমাঞ্চ, ওটা তো মজা। এই দুর্লভ রোমাঞ্চ থেকে তাদের বঞ্চিত হবার বা করার ক্ষমতা নবীনের নেই। দাওয়াটি যেন স্টেজ, দাওয়া মানে বুঝলা, ওই যে উঠোনটা, ওটা যেন একটা স্টেজ হয়ে গেছে, ওটা পারফর্ম চলছে। সেখানে যেন মানুষের জ্ঞান বুদ্ধির অতীত রহস্যকে সহজবদ্ধ নাটকের রূপ দিয়ে অভিনয় করা হচ্ছে। ঘরের দুয়ারে কুঞ্জ যেন আমদানি করেছে জীবনের শেষ সীমানার ওপারের ম্যাজিক। আন্ডারলাইন দাও, ঘরের দুয়ারে কুঞ্জ যেন আমদানি করেছে জীবনের শেষ সীমানার ওপারের ম্যাজিক। মানে আজ কুঞ্জ যেন ওই দাওয়াতটাতে, ওই উঠোনটাতে কী তৈরি করলো বলো তো? এমন একটা স্টেজ তৈরি করলো যেখানে এমন একটা খেলা দেখানো হচ্ছে যেটা এই পারের খেলা না, এটা ওই পারের খেলা। কে তৈরি করলো এটা? কুঞ্জ যেন বানালো। এমন ঘরোয়া, এমন হয়ে উঠেছে দামিনীর মধ্যে অদেহী ভয়ঙ্করের এই ঘনিষ্ঠ আবির্ভাব। দামিনীর মধ্যে একটা ভয়ঙ্কর কিছু একটা আবির্ভাব ঘটেছে। ভয় সকলে ভুলে গেছে, এটাও আন্ডারলাইন করো, ভয় সকলে ভুলে গেছে। এখন ওকে দেখার জন্য সবাই ভিড় করেছে, কিন্তু কেউ আর এখন ওকে, দামিনীকে ভয় পায় না যে ওকে ভূতে ধরেছে। কারণ সবার কি বিশ্বাস, কুঞ্জ মাঝি চলে এসছে মানে আর কোনো টেনশন নাই। ভূতকে যে কীভাবে ছাড়াবে সেটা দেখার মজাটাই আলাদা। শুধু আছে তীব্র উত্তেজনা এবং কৌতূহল ভরা পরম উপভোগ্য শিহরণ। এটাও আন্ডারলাইন, আলাদা আলাদা। হ্যাঁ, তিনটে কিন্তু আলাদা আলাদা কোশ্চেনের জন্য বলছে। এই মানুষগুলোর মধ্যে আর কোনো ভয় নাই, কেউ ভয়টই পাচ্ছে না, কিন্তু কৌতূহল আছে। ওয়াও, কি ঘটতে চলেছে দেখার জন্য। একলা সামনে এগিয়ে, পাশে সরে, পিছু হটে, সামনে পিছনে দুলে দুলে, মানে বুঝলা কুঞ্জ। ওই জায়গাটা থেকে আরও প্রবেশ নিষিদ্ধ, জল ছিটিয়ে দিয়েছে। হ্যাঁ, মানে শুধু কুঞ্জ থাকবে। কুঞ্জে একবার সামনে গেল, একবার পিছে সরলো, একবার পিছু হটলো, একবার পাশে সরলো, সামনে পিছনে দুলে 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 দুলে। কি বকে যাচ্ছে শুধু। দুর্বোধ্য মানে যা বোধের বাইরে, যা বোঝা যায় না, দুর্বোধ্য মন্ত্র আওড়াতে থাকে। মালসাতে আগুন করে, প্রদীপের দিকে আগুন নিল, আর তাতে একটা কি দুটো শুকনো পাতা, কোন না কোন পাতা আর শিকড় পুড়তে দেয়। চামড়া পোড়ার মতো একটা উৎকট গন্ধ চারিদিকে ভরে যায়, চারিদিকে বিষাক্ত গন্ধ। আর দামিনীর আর্তনাদ আর ছটফটানি ধীরে ধীরে কমে আসছিল। মানে কি, মনে করবে সে এদিক ওদিক করেছে না তো, শরীরটা একটু ক্লান্ত হয়ে গেছে। হ্যাঁ, একসময় খুঁটিতে পিঠ ঠেকিয়ে কাঠ হয়ে দাঁড়িয়েছে, বজমজ চোখে কুঞ্জর দিকে তাকিয়ে নিস্পন্দ হয়ে রাখলো। মানে এবার হয়তো বিরক্ত লাগছে দামিনীর, হয়তো শান্ত হয়ে এসছে, এবার দেখছে কুঞ্জর দিকে কি করে লোকটা। তখন একটা কাঁচা হলুদ সেটাকে পুড়ালো। কি ঝাঁঝালো তীব্র গন্ধ হতে পারে ভাবো। আর পুড়িয়ে দিয়ে সঙ্গে সঙ্গে নাকের কাছে ধরে নিয়েছে। টোটালটা ওর নাকের ভিতর ঢুকছে, ভাবো তো। দামিনী ঢুলছিল, মানে কি ক্লান্ত হয়ে গেছিলো। ঢুলু ঢুলু চোখ ধীরে ধীরে বিস্ফারিত হয়ে উঠল, লাল হয়ে গেছে, রাগ উঠে গেছে ওর, লাল হয়ে গেছে চোখ। সর্বাঙ্গে ঘন ঘন শিহরণ বয়ে যেতে লাগলো, সারা শরীর তার কাঁপছে, যেন অস্বস্তি হচ্ছে তার। আন্ডারলাইন দিয়ে দাও, দামিনীর ঢুলু ঢুলু চোখ ধীরে ধীরে বিস্ফারিত হয়ে উঠল, সর্বাঙ্গে ঘন ঘন শিহরণ বয়ে যেতে লাগলো। এইবার জমবে খেলা। কে তুই বল, কে তুই? কাঁথা কথাকার বলে দিয়েছে, কে তুই বল, তুই কে? আমি শুভ্রা গো, শুভ্রা। কে ছিল শুভ্রা, মনে পড়ছে?
খুব ভদ্র, বুঝলাম ভূতটা। একটা মেয়ের উপরে ভর করেছে, ছেলের উপরে তাই না? শুভ্রা কত ভালো না বলো? মহিলা আছে তাই মহিলা, ও জেন্ডার দেখে তারপরে এসছে শরীরে, ঠিক আছে? তো দামিনীর উপর ঢুকে গেছে শুভ্রা। তো বলছে আমি শুভ্রা গো শুভ্রা, আমায় মেরো না। সঙ্গে সঙ্গে উত্তর আসছে এদিক থেকে, চাটুর্যে বাড়ির শুভ্রা, হ্যাঁ, যে খুন হয়েছে? হ্যাঁ গো হ্যাঁ, আমায় মেরো না। নবীন দাওয়ার এক পাশে দাঁড়িয়েছিল, তার দিকে মুখ ফিরিয়ে কুঞ্জ বলল, ব্যাপার বুঝলেন কর্তা? হ্যাঁ, ধরা দিয়ে দিয়েছে, দেখলেন কীভাবে বের করতে হয়। যেমনি বলেছে, উঠোন থেকে চাপা গলায় বুড়ো ঘোষাল, আবার বুড়ো ঘোষাল নির্দেশ ছিল, এই কে খুন করেছিল? শুধাও না কুঞ্জ, বলো বলো, জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করলে কে খুন করেছিল জিজ্ঞাসা করো। ওহে কুঞ্জ, শুনছ? কে শুভ্রাকে খুন করেছিল? শুধিয়ে নাও চট করে, তাড়াতাড়ি জিজ্ঞাসা করো। এই যে ভর নামলে যেমনি হয় আমাদের, আগে তাড়াতাড়ি এটা ওটা জিজ্ঞাসা কর, এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। জিজ্ঞাসা করলো। কুঞ্জকে কিছু জিজ্ঞেস করতে হলো না, দামিনী নিজেই ফিস ফিস করে জানিয়ে দিল, বলাই খুড়ো আমায় খুন করেছে। বলাই খুড়ো আমাকে খুন করে, খুড়ো মানে কি? কাকা, বলাই কাকা, বলাই খুড়ো আমাকে খুন করেছে। আরে কন্টিনিউ ওই যে কটা দিন ও ছিল না, 21 দিন না কদিন, এনি টাইম ওই দুটাই কথা ভেবেছে ও, রাত দিন ওটাই শুনেছে। বলাই খুড়োর সাথে নিশ্চিত রূপে শুভ্রার কোনো সম্পর্ক কী করেছে ওটাই ও আওড়াচ্ছে তখন থেকে। এবার কি ঘটছে দেখো, যেমনি এই কথাটা বলেছে না, নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে অনেকবার তাকে প্রশ্ন করা হলো, কিন্তু দামিনীর মুখ দিয়ে এছাড়া আর কোনো জবাব বার হলো না। ওটাও লাইন দাঁড়াও, দামিনীর মুখ দিয়ে এছাড়া আর কোনো জবাব বার হলো না। তোমার আসবে কোশ্চেন, কোন জবাব আর ঘটনাটা কী ছিল? যে সে শুভ্রা এবং বলাই তাকে খুন করেছে, এটাই কথা সে বারবার বলল। তারপরে একসময় তার মুখ বন্ধ হয়ে গেল, নাকে হলুদ পড়া ধরেও আর তাকে কথা বলানো গেল না। কেন বলো তো? সে অজ্ঞান হয়ে গেছে আবার। তারপরে আবার হলুদ পুড়ি ওর নাকে দিচ্ছে, উত্তেজিত করছে, আর উপায় নাই, ঠিক আছে? কুঞ্জ অন্য একটা প্রক্রিয়ার আয়োজন করছিল। এবার হলুদ পুরানো হলো তো হলো না, আমি তো ভাবছি কোন সময় বডিতে না ছ্যাঁকা লাগিয়ে দেয় কোনো কিছু, উত্তেজিত। মনে পড়ছে ওই যে কী যেন ছিল তোমাদের, বিশাল ডানাওয়ালা ছোট ছোট বুড়ো, হ্যাঁ, ও কিছু করছে না, ইশারা দিচ্ছে না বলে ওকে ছ্যাঁকা দিয়ে দিবে, একটা পাশ পুড়িয়ে দিবে ওর। তো কোনো একটা প্রক্রিয়ার আয়োজন করছিল কুঞ্জ, বুঝলা? এই কুঞ্জকে নিয়ে আমার খুব টেনশনই হয় মাঝে মাঝে। কিন্তু কৈলাস ডাক্তার এসে পড়ায় আর সুযোগ হলো না। হ্যাঁ, এবার দেখবো এন্ট্রি, বিগ বস। কৈলাস ডাক্তার এসে পড়ায় আর সুযোগ হলো না, আন্ডারলাইন দিয়ে রাখবা। কৈলাসের চেহারাটি জমকালো মানে বুঝলা, বেশ তাজা চেহারা, প্রকাণ্ড শরীর, আরে বাপরে বিশাল চেহারা, এক মাথা কাঁচা পাকা চুল, মোটা মোটা ভুরু মানে বোঝো? হ্যাঁ, মোটা ভুরু, যেটাকে তোমরা কমিয়ে দাও। আর মুখময় খোঁচা গোফ দাড়ি খোঁচা আছে। সে দাঁড়িয়ে ষাঁড়ের মতো গর্জন করতে করতে সে সকলকে গালাগালি দিতে আরম্ভ করলো। আর কুঞ্জের আগুনের মালসা তার দিকে লাথি মেরে ছুড়ে দিয়ে বলল, বুঝলা, সবাইকে ছি, হ্যাঁ এত বড় সাহস, হ্যাঁ এগুলো করছেন, একটা মেয়ের উপর এইভাবে অত্যাচার। আর ছিল ওইখানে কী বলতো, প্রদীপ, ওই যে মালসাটা ছিল, মেরেছে এক লাথি, একদম কুঞ্জর দিকে পড়েছে, কুঞ্জের সাইড এইরকম ষাঁড়ের মতো গর্জন করে উঠেছে। আর সঙ্গে সঙ্গে কুঞ্জকে বলছে, দাঁড়া হারামজাদা, তোকে ফাঁসি কাঠে ঝুলোচ্ছি, ওষুধ দিয়ে বৌমাকে আজ মেরে ফেলে থানায় তোর নামে রিপোর্ট দেবো, তুই খুন করছিস। আর কি থাকে কুঞ্জ ওখানে। কৈলাস প্রথমে খুঁটিতে বাঁধা চুল খুলে দামিনীকে ঘোরে নিয়ে গিয়ে বলাইয়ের দাদামশাইয়ের আমলের প্রকাণ্ড খাটের বিছানাটা শুইয়ে দিল। সেই বলাই ওই যে মরেছে, যে ওর দাদা মশাইয়ের আমলের খাট, প্রকাণ্ড খাট, সেখানে শুইয়ে দিয়ে প্যাট থেকে, অর্থাৎ তার ব্যাগ থেকে বাহুতে সূচ ফুটিয়ে ঢুকিয়ে দিল ঘুমের ওষুধ। মেয়েটাকে ঘুমাতে দিতে হবে, শান্তি চাই, আরাম চাই। এর উত্তেজিত হয়েছে খুবই, একদম ইনজেক্ট করেছে ঘুমের ওষুধ। দামিনী কাতরভাবে বলল, আমায় মেরো না গো, মেরো না, আমি শুভ্রা, চাটুর্যে বাড়ির শুভ্রা। মানে যেটি কথা এ বললো না কুঞ্জ যেটি কোশ্চেন ওকে করেছে, ওইটি উত্তর বারবার ঘুরিয়ে দিয়েছে। ছোট শিশুদেরকে দেখবা, তুমি যেটা বলবা ও সেটাই বলবে, ওই রকম একটা সিচুয়েশন ওর মেন্টালিটি পৌঁছে গেছে, বুঝতে পারছি বিষয়। এবার কি বলছে দেখো, কয়েক মিনিটের মধ্যেই সে ঘুমিয়ে পড়ল। দামিনীর মুখ দিয়ে শুভ্রা বলাই চক্রবর্তীর নাম করায়, দামিনীর মুখ দিয়ে কে বলল? শুভ্রা বলল, বলাই চক্রবর্তীর নাম করল। ফলে অনেক বিশ্বাসীর মনে যে ধাঁধার সৃষ্টি হলো,
ধাঁধা কেন বলো তো ভাই? বলাই চক্রবর্তী আগে মরেছিল না আগে শুভ্রা মরেছিল? তো পরে থেকে শুভ্রা কী করে মরলো? এটা একটা ধাঁধা, একটা কোশ্চেন। বুড়ো ঘোষালের ব্যাখ্যা শুনে সেটা কেটে গেল, আন্ডারলাইন। বুড়ো ঘোষালের ব্যাখ্যা, এই বুড়ো ঘোষাল সব জানে, বুঝলে কি না? দুনিয়ার এবং ওই দুনিয়ার সব ব্যাপারে সব জানে ও। যেমন মনে পড়ছে ওই বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়োতেও একটা পড়শিনী ছিল, সব জানে ও। দেখা মাত্র বলে দিয়েছে, ওকে, ওর কাছে কোনো সমস্যা নাই, কোনো প্রশ্নের সমস্যা নাই, সব উত্তর সে জানে। ঠিক আছে, কি খাবে দেবদূত সেটাও বলে দিয়েছে ওই। নেপথুল খাবে বলো তো, পাগলা, ছি, দুনিয়াতে খাবার। ঠিক আছে, তো যাই হোক, বুড়ো ঘোষাল একটা ব্যাখ্যা দিল, সেটা শুনেই সবার একদম মন বললো হ্যাঁ ঠিক ঠিক। দেখো, শুভ্রার 3 দিন আগে বলাই চক্রবর্তী মরে গিয়েছিল, সন্দেহ নেই। কিন্তু শুধু জ্যান্ত মানুষ কি মানুষের গলা টিপে মারে? হ্যাঁ, বুড়া কি বলছে? বুড়া ঘোষাল বলছে যে মানুষটা মরেছিল 3 দিন আগে, মানলাম। শুভ্রার মৃত্যুর 3 দিন আগে বলাই চক্রবর্তী মরেছিল, কিন্তু কেবল কি জ্যান্ত মানুষরাই মানুষকে গলা টিপে মেরে ফেলে? হ্যাঁ, আর কিছু মারে না। এমনি করে যখন বললো কিনা, আশপাশের মানুষ বলছে হ্যাঁ। তারপরে সেই বুড়ো আবার বলছে শ্মশানে, মশানে, দিনক্ষণ প্রভৃতি যোগাযোগ ঘটলে পথ ভোলা পথিকের ঘাড় তবে মাঝে মাঝে মটকে দেয় কিসে? হ্যাঁ, কে মটকায় ঘাটটা? পথ যদি ভুলে যাও, গ্রহ নক্ষত্র যদি মিলে যায়, নজর পড়ে যায়, কে ঘাড় মটকে দেয়? কতবার যে ওর ঘরটা মটকেছে ভগবান জানে। ঠিক আছে, কে ঘাড় মটকে দেয় এমনি বলেছে, সবাই বুঝে গেল। হ্যাঁ, উত্তরটা সবাই বুঝে গেছে। এই ব্যাখ্যাটা দেওয়া উচিত ছিল কার? কুঞ্জগুণীর। ও তো ব্যাগ ডেক সামলাচ্ছে তখন, কোন সময় ওকে পুলিশ ধরে নিয়ে চলে যায়। তো ব্যাখ্যাটা দেওয়া উচিত ছিল কুঞ্জগুণীর, কিন্তু কে উত্তরটা দিল? বুড়ো। তো ওইটা লাইন আবার আন্ডারলাইন করবো, ব্যাখ্যাটা দেওয়া উচিত ছিল কুঞ্জগুণীর। কিন্তু দেখলো যে ভাস আমার প্রশ্নের উত্তর ও দিয়ে দিয়েছে, তো ভালোই হয়েছে। কিন্তু তবু তো মানুষের মনে একটা সন্দেহ থেকে যাবে, সেই সন্দেহটা এবার সে দূর করবে আরও চমৎকারভাবে। দেখো, মানুষকে আরও বিশ্বাসী করে তুলবে নিজের প্রতি। কি বলছে দেখো, বুড়ো ঘোষাল আগেই সকলকে শুনিয়ে দেওয়াতে জোর গলায় তাকে সমর্থন করেই নিজের মর্যাদা বাঁচানো ছাড়া তার উপায় রইল না। তবে কথাটাকে সে ঘুরিয়ে দিল একটু অন্যভাবে। দেখো, যার ফলে অবিশ্বাসীর মনে পর্যন্ত খটকা বাঁধা সম্ভব হয়ে উঠল, এটাও লাইন আন্ডারলাইন করো। যার ফলে অবিশ্বাসীর মনে পর্যন্ত খটকা বাঁধা সম্ভব হয়ে উঠল, মানে বুঝলা, যে অসম্ভব মানে অবিশ্বাস করছিল বিষয়টাকে, তারও মনের মধ্যে কিন্তু একটা খটকা তৈরি হলো। বলাই চক্রবর্তী শুভ্রাকে খুন করেছে বটে, কিন্তু সোজাসুজি নিজে নয়। দেখো, এবার ও সব জানে পরকালের কথা। কি বলছে, কত চমৎকার করে গুছিয়ে বলছে। দেখো, এই পেঁয়াজি ছেলেটা কুঞ্জ, একে কোনো বিশ্বাস নাই আমার, এইভাবে করে গুছিয়ে বানিয়ে সব জায়গায় বলে বেড়ায়। ঠিক আছে, দেখেছো চোখগুলো? দেখেছো? দেখি চোখ, দেখি। রে বাবারি, কি বলছে দেখো, বলছে বলাই চক্রবর্তী শুভ্রাকে খুন করেছে বটে, কিন্তু সোজাসুজি নিজে নয়। কারণ মরার 1 বছরের মধ্যে সেটা কেউ পারে না। ওই সময়ের মধ্যে শ্রাদ্ধ শান্তি না হলে তবেই সোজাসুজি মানুষের ক্ষতি করার ক্ষমতা জন্মায়। বলাই চক্রবর্তী একজনকে ভর করে তার মধ্যস্থতায় শুভ্রাকে খুন করেছে, তার রক্ত মাংসের হাত দিয়ে। মানে বুঝলা, কোনো মানুষের মধ্যে আগে ঢুকেছে বলাই চক্রবর্তী, তারপরে সেই মানুষটাকে দিয়ে গলা চেপে মেরে ফেলেছে শুভ্রা। এখন অটোমেটিক সবার কাছে কোশ্চেন আসবে, তাহলে নিশ্চয়ই সেই লোকটার মনে আছে সব কিছু, যার মধ্যে ঢুকেছিল বলাই চক্রবর্তী। সেটার উত্তর আছে এর কাছে। কি বলছে দেখো, না না না, যাকে সে ভর করেছিল তার কিছু মনে নেই। মনে কি থাকে বলো তো? মনে কি থাকে না মনে? হ্যাঁ, গিয়ে মেরে দিল, ভেঙে গেল, গল্প শেষ। এক রাত্রে অনেক কান ঘুরে পরদিন সকালে এই কথাগুলি ধীরেনের কানে গেল। আসছে নায়কের মধ্যে সমস্যা। ওই ঘটনাগুলো ধীরেন দেখলো, শুনলো যে আমার বোন, ওর তো বোন নাকি শুভ্রার মৃত্যুতে সে শোকাহত ছিল মারাত্মকভাবে, ভীষণ শোকাহত ছিল। তার সাথে তার গর্ভে সন্তান ছিল, এটাও সে জানতো। অতএব তার শোকটা ডবল। ইতিমধ্যেই সবাই মিলে আলোচনা যদি করে গ্রামে, শুভ্রা ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছে, সবারই ক্ষতি করার চেষ্টা করছে। আর বলাই চক্রবর্তীর সাথে নিশ্চিত রূপে তার কোনো সম্পর্ক ছিল, নাহলে দুজনের মধ্যে এই মৃত্যুর, ওরা কিন্তু আগে থেকে খুঁজছিল যে দুজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে হবে। দুটো মৃত্যুর মধ্যে, আমরা আগেও দাগিয়েছি লাইনটা, দুটো মৃত্যুর মধ্যে একটা সংযোগ খুঁজে পাচ্ছিল না তারা, তাই চেষ্টা করছিল সেটা খোঁজার। তাই বলছে দেখো, বলছে এক রাত্রে অনেক কান ঘুরে পরদিন সকালে এই কথাগুলি ধীরেনের কানে গেল। অগ্রহায়ণের উজ্জ্বল মিঠে রোদ
তখন চারিদিকে ছড়িয়ে আছে। বর্ষার পরিপুষ্ট গাছে আর আগাছার জঙ্গলে যেন পার্থিব জীবনের ছড়াছড়ি, একটা প্রাকৃতিক পরিবেশের ছবি দিচ্ছে। বাড়ির পিছনের ডোবাটা কচুরিপানায় আচ্ছন্ন, মানে বুঝলাম একটা রাত্রির স্নিগ্ধ কিন্তু ভয়াল একটা মূর্তি দেখানোর চেষ্টা করা হচ্ছে। বাড়ির পিছনে যে ডোবাটা আছে না, সাংঘাতিকভাবে সেটা হচ্ছে গিয়ে বর্ষাকালে জলে আর কি কচুরিপানায় ডোবা আছে। গাঢ় সবুজ অসংখ্য রসালো পাতা, যার আশপাশে যে গাছগুলো আছে না একদম রসের ডোবা, যেন সবুজ পাতা। বর্ণনাতীত কোমল রঙের অপরূপ ফুল, সেখানে একদম বর্ণনা করা যাবে না এমন সব অপরূপ সব ফুলগুলো ফুটে আছে। তাল গাছের গুড়ির ঘাটটি কার্তিক মাসেও প্রায় জলে ডুবেছিল, বুঝবা? হ্যাঁ, ঠান্ডা মাথায় বুঝবা। ওই ঘাটটা কি তাল গাছের গুড়ির ঘাট বলা হচ্ছে, সেটা কার্তিক মাসেও প্রায় কিন্তু জলে ডুবেছিল ঘাটগুলো, এতটা জল। এখন জল কমে অর্ধেকের বেশি ভেসে উঠেছে। এবার অনেকগুলো সিঁড়ি দেখা যাচ্ছে, জলটা কমেছে খানিকটা। টুকরো বসিয়ে ধাপগুলি এবার ধীরে, বিশেষ করে শুভ্রার জন্য বানিয়ে দিয়েছিল। কেন বলো তো? শুভ্রা গর্ভবতী আছে, তো ঘাটে নামতে যেন সমস্যা না হয়, তার জন্য সে গুছিয়ে দিয়েছিল দাদা, যে বোন এখানে সাবধানে নামবে। 7 মাসের গর্ভ নিয়ে, দেখছো এখানে বলে দিল কয় মাসের গর্ভবতী হয়ে সে এসেছিল। 7 মাসের গর্ভ নিয়ে ঘাটে উঠতে নামতে সে যাতে পিছলে আছাড় না খায়, পাড়ার মানুষ বাড়ি বয়ে গাঁয়ের গুজব শুনিয়ে গেল। আবেষ্টনীর প্রভাবে উদ্ভট কথাগুলি সঙ্গে সঙ্গে ধীরেনের মন থেকে বাতিল হয়ে গেল। মানে বুঝলা, পাড়ার মানুষগুলো বাড়ি বয়ে আসলো এই গুজবগুলো ছড়ানোর জন্য। গুজবের কী কী ছড়িয়েছে, সেসব কথা কী কী আছে সেই সব একে জানাবার জন্য ঘুরে ঘুরে এর কাছে আসছে, এর বাড়িতেই আসছে। এসে ধীরেনকে বারবার একই কথা বলছে। ফলে কী হলো, আবেষ্টনীর প্রভাবে উদ্ভট কথাগুলি সঙ্গে সঙ্গে ধীরেনের মন থেকে বাতিল হয়ে গেল। ধীরে ধীরে এই বিষয়গুলো সে মাইন্ডে নিতে পারছে না। জাস্ট ক্ষুব্ধ হবার অবসরও সে পেল না। সে বনের বিষয়ে ভাবছে, ঘাটের কাছে গিয়ে বসছে, ঘাট দেখছে। ওর মধ্যে একটা শোক আছে, সাংঘাতিক শোক আছে। আমি নিজের হাতে এইটা সাজিয়ে রাখলাম যে আমার বোন যেন এখান থেকে না পড়ে যায়। কে আমার বোনকে হত্যা করলে এইভাবে গলা চেপে? দাদা তো খুব কষ্টে আছে সে। ইতিমধ্যে যদি কেউ বারবার এসে বলে শুভ্রা ভূত হয়ে গেছে, এর ওর গায়ে চলে আসছে, ওগুলো জিনিস ওর মাথাতে ঢুকছে না। ও একটা আবেষ্টনীর মধ্যে আছে, একটা নিজের চিন্তার মধ্যে আছে। ক্ষুব্ধ হবার মানে এই যে রেগে যাবে সে, তার বোনের সম্পর্কে এগুলো কথা বলছে, তার সে অবসর পেল না। ডোবার কোন দিক থেকে কিভাবে সে, সেটাই শুধু চিন্তা করছে সে দিনরাত, যে ডোবাটার কোন দিক থেকে সে, কে সেদিন সন্ধ্যায় ঘাটে এসেছিল। এই পুরানো ভাবনা সে ভাবছিল অনেকক্ষণ থেকে। তাই সে ভাবতে লাগলো, কি ভাবতে লাগলো? একমাত্র এই ভাবনা তাকে অন্যমনস্ক করে দেয়। আন্ডারলাইন দাও এইটা, একমাত্র এই ভাবনা তাকে অন্যমনস্ক করে দেয়। কি বিষয়টা তাকে অন্যমনস্ক করছে? আমার বোন ছিল, আমার বোনকে কে মারতে এসেছিল এই পথ দিয়ে, কেন মারতে এসেছিল, এগুলো সে চিন্তা করতে থাকে। ক্ষোভ মানে রাগ, বিষাদ মানে মন খারাপ, তার এত প্রাচুর্য এখন যে মাঝে মাঝে কিছুক্ষণের জন্য অন্যমনস্ক হতে না পারলে তার অসহ্য কষ্ট হয়। ইস, যেমন তার রাগ হচ্ছে যে আমার বোনকে এত নিষ্ঠুরভাবে কে মেরেছে সন্তান সমেত, রাগ হওয়ার কথাটা স্বাভাবিক। আর বিষাদ মানে মন খারাপ হওয়াটাও খুব স্বাভাবিক। এই দুটোর কারণে সে কিন্তু কিছুক্ষণের জন্য অন্যমনস্ক হতে না পারলে ওর কিন্তু অস্বস্তিই হয়, স্বাভাবিক ব্যাপার। অন্য কোনো বিষয়ে তার মন বসে না, কোনো বিষয়ে তার মন বসছে না, সবসময় অন্যমনস্ক হয়ে থাকছে। ভাতের থালা সামনে ধরে দিয়ে শান্তি বলল, শান্তিকে তার স্ত্রী, কার স্ত্রী? কেউ ধীরেন স্ত্রী। আর বলো, সারাদিন বর এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, কী সব ভাবছে টাপছে, ঠিক আছে? রাত্রেবেলা খাবে তো, খাওয়া দাওয়া করবে তো। রাত্রেবেলা খেতে বসেছে তার বউ, কী নাম? শান্তি। সে বলল, আমার কিন্তু মনে হয় তাই হবে, নইলে ডট ডট আরও কিছু বলতে যাচ্ছিল। মানে ওর যে নিজের কি, ওটা কী বলবা সেটা, ননদ, তার ননদ যে মারা গেছে এবং সেটার নিয়ে যে যা যা রটনা ঘটেছে, গুজব ঘটেছে, সেসব সত্যি বলে সে নিজের স্বামীর কাছে বলল। যেমনি বলেছে দিনের মেজাজ গেছে চটকে। বোনের সম্পর্কে আর কত উৎপাটন কথা, আমার বোন হয়েছে, হ্যাঁ ভূত হয়ে ধরছে সবাইকে, আর ওর সাথে বুড়োর সাথে হ্যাঁ কোনো খারাপ সম্পর্ক ছিল তার, ফাজলামি কথা, কেউ কিছু বললে সেটা মানতে হবে আমাকে, খবরদার এগুলো কথা বলবো না ইত্যাদি। সে ধমক দিল, কটমট করে তাকিয়ে ধীরেন ধমক দিয়ে বলে, চুপ, যা খুশি মনে হোক তোমার, হ্যাঁ আমায় কিছু বলবে না, খবরদার। এবার সে তো স্কুলে পড়াতে যেত না, স্কুলে পড়াতে যেত তো, এখন গোটা গ্রাম জুড়ে একই কথা চলছে, ভাই তার বোনের চরিত্র খারাপ ছিল, নিশ্চয়ই খারাপ কিছু ছিল, এখন ভূত হয়ে গোটা গ্রামটাকে নষ্ট করছে।
এর পেছনে তার দাদারও কোনো হাত আছে নাকি, কত কি কথা, মহা মুশকিল, বুঝবি মতলব। সেটাই ঘটছে। স্কুলে যাওয়ার পথে যাদের সঙ্গে দেখা হলো, আচ্ছা ওইখানে না একটা লাইন, আমার কিন্তু মনে হয় তাই হবে, এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন, আমার কিন্তু মনে হয় তাই হবে, হলো। তারপরে দেখো, স্কুলে যাওয়ার পথে যাদের সঙ্গে দেখা হলো, মুখে তারা কিছু বললো না, কিন্তু তাদের তাকানোর ভঙ্গি যেন আরও স্পষ্ট হয়ে উঠলো। মানে বুঝলাম, মুখে কেউ কিছু বলছে না ওর সাথে, কিন্তু ওর দিকে না ড্যাব ড্যাব করে তাকাচ্ছে। আবার এটা তো একটা প্রবলেমস না, বলো তো, ড্যাব ড্যাব করে তাকানোটা। কথাটা তুমি কিভাবে নিয়েছো শুনি, সঙ্গে সঙ্গে কিন্তু আবার বলছে তুমি কথাটা কিভাবে নিয়েছো শুনি। পুরুত ঠাকুর তাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখে দোষ মোচনের জন্য, পুরুত ঠাকুর মানে হচ্ছে পুরোহিত ব্রাহ্মণ, সে কী করলো বলো তো, দোষ মোচন মানে দোষ খণ্ডন করার জন্য দরকারি ক্রিয়াকর্মের বিষয় আলোচনা করলেন, উপদেশ দিলেন, বিশেষ করে বলে দিলেন যে স্কুল থেকে ফিরবার সময় বাড়ি থেকে সে যেন তার নিজের আর বাড়ির সকলের ধরনের জন্য মাদুলি নিয়ে যায়। মানে বুঝলা, একটা টিচার, একজন পুরোহিত কী বললো, যে স্কুল থেকে যখন যাবা তুমি নিজের জন্য আর বাড়ির সকল সদস্যদের জন্য আমার কাছ থেকে একটা তাবিজ মাদুলিগুলো নিয়ে যাবা, দরকার আছে তোমার বাড়ির জন্য, ঠিক আছে? কারণ ওই মেয়ে কখন কার বাড়িতে ঢুকবে, তোমার বাড়িতে ঢোকার চেষ্টা করবে নিশ্চিত রূপে। স্কুলে পা দেওয়ার পর থেকে ধীরেনের মনে হতে লাগলো সে যেন বাইরের কোনো বিশিষ্ট অভ্যাগত স্কুল পরিদর্শন করতে এসেছে। ব্যাপারটাকে একটু বোঝার চেষ্টা করো। ব্যাপারটা বলছে এইরকম যে স্কুলটাতে এত বছর সে শিক্ষকের কাজ করছে, আজ সে ক্লাসে গেছে, সব টিচার থেকে স্টুডেন্ট থেকে সবাই কী যেন কানে কানে আলোচনা করছে, ওকে থেকে সবাই অবাক হয়ে যাচ্ছে, সবাই ভয়ে ভয়ে তার থেকে সরে সরে আছে। মনে হচ্ছে যেমন ওই বাইরে থেকে পরিদর্শকরা যখন আসে সবাই একটু ভয়ে আড়ষ্ট হয়ে থাকে না, যে কী ভুল ধরে দেখি, স্যাররাও চুপচাপ থাকে, স্টুডেন্টরা চুপচাপ থাকে ক্লাসে, স্যারও আগে থেকে বলে দেয় এই অবজারভাররা দেখতে আসছে, চুপ করে বসে থাকবা, এ বলে না, মনে হচ্ছে সে স্কুলের পরিদর্শক হয়ে গেছে আজকে। অস্বস্তি হচ্ছে তার, অসুবিধা হচ্ছে, তোমার মাথা ব্যথা হচ্ছে, ছুটি নেবে, আচ্ছা চলে এসো। সে যেন বাইরের কোনো বিশিষ্ট অভ্যাগত স্কুল পরিদর্শন করতেছে, এটাও ইম্পর্ট্যান্ট লাইন, সে যেন বাইরের কোনো বিশিষ্ট অভ্যাগত স্কুল পরিদর্শন করতে এসেছে, এইটুকুই। তার 7 বছরের অভ্যস্ত অস্তিত্বকে আজ এক মুহূর্তের জন্য কেউ ভুলতে পারছে না। বলছে প্রথম ঘন্টাতেই ক্লাস ছিল, মানে প্রথম ক্লাসটাই তার ছিল, গেছে সে ক্লাস নিতে। দেখো এবার ঘটনা কী ঘটছে। অর্ধেক ছেলে আড়ষ্ট হয়ে বসে আছে, আড়ষ্ট মানে হচ্ছে কী বলতো, ভয় পেয়ে যেন জমে আছে সব ছেলেগুলো, তার সাথে ঠিকঠাক কথা বলছে না, ভয় পাচ্ছে। বাকি অর্ধেক ছেলেরা কি করছে, নিজেদের মধ্যে গুজগাছ ফিসফাস করছে, ওগুলোই কথা। নিজেকে জীবন্ত ব্যঙ্গের মতো মনে হচ্ছিল, মনে হচ্ছে আমাকে সবাই ব্যঙ্গ বিদ্রুপ করছে, একটা জীবন্ত লাশ যেন আমি একটা জীবন্ত ব্যঙ্গ বিদ্রুপের একটা পাত্র হয়ে দাঁড়িয়েছে, বিরক্ত লাগছে নিজের উপরে। আন্ডারলাইন করো, নিজেকে জীবন্ত ব্যঙ্গের মতো মনে হচ্ছিল, ব্যঙ্গ বিদ্রুপের মতোই তার মনে হচ্ছে। যাই হোক, বইয়ের পাতায় চোখ রেখে ধীরেন পড়াতে লাগলো, চোখ তুলে ছেলেদের দিকে তাকাতে পারলো না, তাকাতে গেলে দেখবে ওরা পড়াশোনায় মনোযোগ দিচ্ছে না, ওরা এটা ওটা আলোচনা করছে। ঘন্টা কাবার হতেই হেডমাস্টার ডেকে পাঠালেন, মানে ওই ঘন্টাটা শেষ হতে হতে হেডমাস্টার তাকে ডেকে পাঠালো। তুমি 1 মাসের ছুটি নাও ধীরেন। আরে আমি ছুটি চাইলাম কখন, তাই না? তুমি 1 মাসের ছুটি নাও, সবারই ভয় লাগছে, আর কী কী সব আজে বাজে রটছে চারদিকে। 1 মাসের ছুটি? মথুরবাবু এইমাত্র বলে গেলেন, দেখো সেক্রেটারি, স্কুলের সেক্রেটারি যে আছে মথুরবাবু, সে এবার হেডমাস্টারকে বলে গেলে যে ওকে 1 মাসের জন্য ছুটি দেন তো, ও বাড়িতে থাকুক, ঠিক আছে? এখন এই অবস্থায় ওরা আসা ঠিক হবে না, আমাদের ভয় টয়ের ব্যাপার আছে, হ্যাঁ পড়াশোনা ঠিকঠাক হবে না, আজ থেকেই ছুটি পাবে, আজ আর তোমার পড়িয়ে কাজ নেই। হেডমাস্টার কী বললো, মথুরবাবু এইমাত্র বলে গেল তোমাকে ছুটি, আজ থেকে তোমার ছুটি, এখন থেকে তোমার ছুটি। মথুরবাবু স্কুলের সেক্রেটারি, মাইল খানেক পথ হাঁটলেই তার বাড়ি পাওয়া যায়। মাইল মানে হচ্ছে 1 মাইল ইকুয়াল টু প্রায় 1.5 কিলোমিটার বা 1600 মিটার, ক্লিয়ার? চলতে চলতে মাঝপথে ধীরেনের মাথাটা কেমন যেন ঘুরে উঠলো। দেখো দীর্ঘদিন তুমি যদি না ঘুমাও ঠিকঠাক করে, খাওয়া দাওয়া ঠিকঠাক না করো, অন্য একটা চিন্তাই থাকো, আচমকা মনে হবে মাথাটা ঘুরছে যেন, একটু হয় এরকম, শারীরিক শক্তি কম হচ্ছে, তোর মাথাটা ঘুরে উঠলো, আন্ডারলাইন দিবা, হ্যাঁ। চলতে চলতে মাঝপথে ধীরেনের মাথাটা কেমন ঘুরে উঠলো। কদিন থেকে হঠাৎ চেতনায় ঝাঁকি লেগে, চেতনা মানে চিন্তা বুদ্ধিতে ধাক্কা লেগে মাথাটা তার এইরকম ঘুরে উঠেছে। চিন্তাই আর অনুভূতির আকস্মিক পরিবর্তনের সঙ্গে এই ঝাঁকি লাগে, অথবা এমনই ঝাঁকি লেগে তার চিন্তার অনুভূতি বদলে যায়, ওটাও লাইন দাগাও, অথবা এমনই ঝাঁকি লেগে তার চিন্তার অনুভূতি বদলে যায়, মানে এখন তার চিন্তার অনুভূতি ধীরে ধীরে বদলাতে শুরু করেছে, ও এখন অন্য মানুষে পরিণত হচ্ছে কিন্তু ধীরে ধীরে। গাছতলায় কিছুক্ষণ বিশ্রাম করে সে বাড়ির দিকে পা বাড়ালো। দেখো কি ঘটতে চলেছে, গাছতলায় সে বিশ্রাম নিল কিছুক্ষণ, এবার বাড়ির দিকে পা বাড়ালো। মথুরবাবু এখন হয়তো খেয়ে দিয়ে বিশ্রাম করছেন, ওর ধারণা হচ্ছে মথুরবাবুর বাড়িতে যাব, তার কাছে রিকোয়েস্ট করবো আমার ছুটিটা নষ্ট করে দেন, ব্যাস হয়ে গেল, এই তো।
এখন তাকে বিরক্ত করা উচিত হবে না। স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়নি, তাকে 1 মাসের ছুটি দেওয়া হয়েছে মাত্র। তাই কি তাড়িয়ে দিয়েছে? তাই শুধু ছুটি দিয়েছে 1 মাসের। 1 মাসের মধ্যে মথুরবাবুর সঙ্গে দেখা করার অনেক সময় সে পাবে। আজ গিয়ে হাতে পায়ে না ধরাই ভালো। মথুরবাবুর যদি দয়া হয়, যদি তিনি বুঝতে পারেন যে তার বোন খুন হয়েছে বলে দামিনীর ঘোষণার ফলে তার বোনের কাল্পনিক কেলেঙ্কারি নিয়ে চারিদিকে হইচই হচ্ছে বলে তাকে দোষী করা উচিত নয়, তাহলে মুশকিল হতে পারে। ঠিক আছে, তাকে কি মথুরবাবুকে এটা প্রমাণ করাতে হবে যে দেখুন মথুরবাবু, আমার বোন খুন হয়েছে। আবার সে বোনকে নিয়ে একটা অদ্ভুত একটা গুজব রটেছে যে অমুক জনের বউ এই কথাগুলো বলেছে। আর বোনের যদি কোনো কেলেঙ্কারি থাকে তার জন্য তো আমি দায়ী না, আমি তো পড়াতে আসছি, আমি তো সব দিনই পড়িয়েছি, আমার কোনো দোষ নয়, এটা বোঝানোর চেষ্টা করবে সে। ছুটি বাতিল করে কাল থেকে কাজে যাবার অনুমতি হয়তো তিনি দিয়ে বসবেন। হয়তো আচমকা গিয়ে একটু বলতে গেলে মথুরবাবু কী করবে, তাকে ছুটি দিয়ে দিবে, ছুটিটা বাদ দিয়ে তাকে ক্লাসে যেতে বলবে। এতক্ষণ খেয়াল হয়নি, এখন সে বুঝতে পেরেছে। আন্ডারলাইন করে এটা। কী খেয়াল হয়নি? এতক্ষণে খেয়াল হলো যে সত্যি আমি কিন্তু ক্লাসে ঠিকঠাক মনোযোগ দিচ্ছিলামও না, আমার মনোযোগ ঠিকঠাক ক্লাসে থাকছিলও না, সবসময় অন্য ভাবনায় ছিলাম। নিয়মিতভাবে প্রতিদিন স্কুলে ছেলেদের পড়ানোর ক্ষমতা তার নেই, নিয়মিতভাবে স্কুলে ছাত্রছাত্রীদেরকে পড়ানোর ক্ষমতা তার আর নাই। মথুরবাবুর সামনে গিয়ে দাঁড়াতে লজ্জা হচ্ছে তার। চেনা মানুষের সঙ্গে দেখা হয়ে যাওয়ার ভয়ে সে মাঠের পথ ধরে বাড়ি চলেছে। মানে বুঝলা, রাস্তা দিয়ে যেতে গেলে চেনা লোকের সাথে দেখা হবে, এইটা ওই একই ধরনের কথা বলবে, ও মাঠের পথ ধরে বাড়ি যাচ্ছে। বাড়ি গিয়ে ঘরের মধ্যে লুকোতে হবে। কেন বলো তো? তার অস্বস্তি হচ্ছে, তার সারা শরীর দুর্বল লাগছে। দুর্বল শরীরটা বিছানায় লুটিয়ে দিয়ে ভারী মাথাটা বালিশে রাখতে হবে। ভারী মানে মাথাতে বোঝ চেপে আছে যেন, এটা চিন্তা ওটা চিন্তা, ওটা চিন্তা, ব্যঙ্গ বিদ্রুপ, লোকের হাসি, বিরক্ত লাগছে তার। আর বুকটাও তো ভেঙে আছে না, খুব বুকটাও তো ভারী হয়ে আছে বোনের মৃত্যুতে। সারা দুপুর ঘরের মধ্যে শুয়ে বসে ছটফট করে কাটিয়ে শেষ বেলায় ধীরেন উঠানে বেরিয়ে এলো। বুঝবা, শেষ বেলা, টাইমিংটা মনে আছে তো? সন্ধ্যা। মাজা বাসন হাতে নিয়ে শান্তি ঘাট থেকে উঠে আসছিল। শান্তি তার স্ত্রী বাসন মেজে ঘাট থেকে উঠে আসছিল। ডোবার ধারে প্রকাণ্ড বাঁশ ঝাড়টাই, ডোবার ধারে দেখো এর যে বউ আছে না শান্তি, এও এনি টাইম শুধু ওগুলাই ভাবছে, কোনো দিকে তো আমার ননদ আছে নিশ্চয়ই। ঠিক, এনি টাইম সে ওটাই ভাবছে, ননদ 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 ননদ, চারদিকে খুঁজছে কিন্তু, ঠিক আছে, সবসময় নজর আছে। দেখো কাণ্ড কী কী করেছে। মাজা বাসন নিয়ে আসছে, ডোবার ধারে প্রকাণ্ড বাঁশ ঝাড়টার দিকে ভালো করে খেয়াল করবে। হ্যাঁ, এখান থেকে এবার কি করলো, ধীরেন উঠানে বেরিয়ে এসে দাঁড়িয়েছে, দেখছে বউ আসছে, আর তার দূরে বাঁশ ঝাড় সে দেখতে পাচ্ছে। আর বাঁশ ঝাড়ের দিকে না প্রকাণ্ড বাঁশ ঝাড়টার ছায়ায় মানুষের মতো কি যেন একটা নাড়াচাড়া করছে। কে দেখলো? ধীরেন। আর ধীরেন সঙ্গে চিৎকার করেছে, কে ওখানে, কে ওটা, কে ওটা, যেমন বলেছে। আর কোথায় যায়, শান্তির হাতের বাসন ঝনঝন শব্দ পড়ে গেল। এমনিতেও ভয় আছে প্রচণ্ড, কে কোথায়, কে কোথায়, কে উঠি পড়ি করে কাছে ছুটে এসে ভয়ার্ত কণ্ঠে জিজ্ঞেস, কোথায় কে, কোনখানে, কোথায় কে, কোথায় কে দেখলে কাকে? বাঁশ ঝাড় থেকে চেনা গলার একটা আওয়াজ এলো, আমি মাস্টার বাবু বাঁশ কাটছি। ও আচ্ছা, থাক। তো ওই লাইনটা ইম্পর্টেন্ট, মানুষের মতো কি যেন একটা নাড়াচাড়া করছে, ঠিক আছে। ছি, এই মাইয়া লোকগুলো কঠিন। শান্তির যাই হোক এইসব হলো, সঙ্গে সঙ্গে কিন্তু ধীরেন প্রশ্ন করলো, কে তোকে বাঁশ কাটতে বলেছে রে? শান্তি বলল, ও আচ্ছা আচ্ছা, আমি বলেছি গো, আমি বলেছি। আমাদের খেন্তি পিসি সে বলল নতুন একটা বাঁশ কেটে আগা মাথা একটু পুড়িয়ে ঘাটের পথে আড়াআড়ি ফেলে রাখতে হবে। মানে বুঝলা, যেন কে এদিকে না আসে। শুভ্রা ঘাট থেকে উঠবে, এবারই আসবে, তাই আমাকে খেন্তি পিসি বলেছে একটা নতুন বাঁশ কাট, আগার গোড়া দুই দিকটাতে একটু পুড়িয়ে দে, পুড়িয়ে ঘাটের দিকে মুখ করে রেখে দে, ওটা পার করে আত্মা আসতে পারবে না। সাবাস পিটা, বহুত আচ্ছা। এত বাঁশ পার করে চলে আসবে, ওই বাঁশটাই শুধু ও পার করতে পারবে না। সাবাস, তো পারবে না, উল্টা দিক দিয়ে ঢুকবে, ও তো বডির ব্যাপার নয়, ও তো চাল ফাটিয়ে ঝুঁকে যেতে পারবে না। কিন্তু যাই হোক, এদের বলছে যে বাঁশটা রেখে দিলে আসবে না। ভোরে উঠে সরিয়ে দিব গো, ভোরে উঠে সরিয়ে দিব, সন্ধ্যের আগে পেতে রাখবো, তুমি যেন আবার ভুল করে বাঁশটা ডিঙিয়ে যেও না। বরকে বলছে, তুমি আবার ওটা ডিঙিয়ে যেও না। আরে ও বোনের জন্য পাগল হয়ে যাচ্ছে, তুই বলছিস ওর বোন ওকে ধরে নেবে।
সন্ধ্যার আগেই শান্তি আজকাল রাধা বাড়া আর ঘরকন্যার সব কাজ শেষ করে রাখে, মানে বুঝলা, সন্ধ্যার আগে ও সব কাজ স্পিডে, ফুল স্পিডে কাজ, সব কাজ কমপ্লিট করে দেয়। অন্ধকার ঘনিয়ে আসার আগেই পর ধীরেনকে সঙ্গে না নিয়ে বড় ঘরের চৌকাঠ পার হয় না, ওটা আন্ডারলাইন করো। অন্ধকার ঘনিয়ে আসার পর ধীরেনকে সঙ্গে না নিয়ে সে ঘরের চৌকাঠ পার হয় না। ঘরের চৌকাঠ মানে বুঝলা, এই ঘর থেকে ওই ঘরে যায় না, ওই যেখানে যেতে হবে ধীরেনকে সঙ্গে নিয়ে। মানে ধারণা দেখছো যে আমার বর থাকলে ভূত, হ্যাঁ, এরকম ছোটোবেলা তো আমাদের হয়েছে অনেকবার, যে ঘরের মধ্যে যাই কিছু হয়ে যাক, ভয় যতই লাগুক, মার বাবাজি থেকে গেল বা বাবাজি থেকে গেল, আরে বাপরে কোন কার ক্ষমতা আছে, কোন ভূতের চলাই, বাবা আছে আমার, দেখে নিবে, সুপারম্যান একবারে। নেক্সট দেখো কী বলছে, ছেলে মেয়েদেরও ঘরের মধ্যে আটকে রাখে, ছেলে মেয়েদেরকেও বাইরে হতে দেয় না ঘরের মধ্যে, সন্ধ্যার পর থেকে কাউকে বাইরে হওয়া যাবে না, ভিতরে ঢুকে থাক। সন্ধ্যা থেকে ঘরে বন্দি হয়ে ধীরেন আকাশ পাতাল ভাবে, সন্ধ্যা থেকে ঘরে বন্দি করে দিল ধীরেনকেও, তোমাকে বের হতে দেবো না। আর মাঝে মাঝে সচেতন হয়ে ছেলে মেয়েদের আলাপ শোনে, মানে এটা ওটা ভাবে, তারপরে আচমকা মনে হয় ছেলেমেয়েরা কী গল্প করছে শুনি তো, 4খানা ছেলে মেয়ে, তাই তো নাকি, 4খানা ছেলে মেয়ে, তো সেই গল্পগুলো শুনে ছেলে মেয়েদের। ছোটো 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 ছেলেমেয়েরা কী বলছে বলো তো, বলছে ছোটো পিসি ভূত হয়েছে। আরেকটা বাচ্চা বলছে, না রে ভূত নয়, পেতনি, বেটা ছেলে ভূত হয়। হ্যাঁ, ছোটো ছোটো বাচ্চা। ঘরের মধ্যেও কারণে অকারণে শান্তি ভয় পেয়ে আটকে ওঠে, ঘরের মধ্যেও এদিক থেকে ওদিকে কাজ করতে, এই রে বাবারি কী আছে রে, ভয় আতঙ্ক, ঠিক আছে। কাল প্রথম রাত্রে একটা পেঁচার ডাক শুনেছিল, মানে ওর একটা কোনো আওয়াজ হতে গেলো কোনো দিকে, ওর মনে হচ্ছে বাপে চলে আসলো, শুভ্রা চলে আসলো, বুঝি একটা পেঁচা ডেকে উঠেছিল, শুনে নিয়ে ধীরেনকে আঁকড়ে ধরে গোঙাতে 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 বমি করে ফেলেছিল একদম, এত ঝড়ে চিল্লায় উঠেছে, বমি করে দিয়েছে। বড় ঘরের দাওয়ার পূর্ব প্রান্তে বসে, এবার দেখো সাবধান, হ্যাঁ, একদিনের ঘটনা বলছে, বড় ঘরটার দাওয়ার পূর্ব প্রান্তে বসে তামাক টানতে টানতে, দিনের আলো স্নান না, এটা ম্লান হবে, ম্লান মানে একটু একটু কমিয়ে আসলো, মানে সন্ধ্যা হয়ে আসছে। এখানে বসে ডোবার ঘাট আর দুধারে বাঁশঝাড় আর জঙ্গল দেখা যায়, দূরে ডোবার ঘাট আছে যেখানে মারা গেছিল, মনে পড়ছে শুভ্রা, আর এদিকে বাঁশঝাড় আছে, জঙ্গল আছে দেখা যাচ্ছে। জঙ্গলের পর সেনেদের কলা বাগান, সেন বাবুদের কলা বাগানটা আছে। সেনেদের কাছারি ঘরের পাশ দিয়ে দূরে বসেদের মজা পুকুরের তীরে মরা গাজারি গাছটার ডগা চোখে পড়ে, দূরের সেই গাছটার ডগাটা মাথাটা দেখা যায়। অন্ধকার হবার আগেই কুয়াশায় প্রথমে গাছটা, তারপর সেনেদের বাড়ির আবজা হয়ে ঢাকা পড়ে গেল। তুমি কি আর ঘাটের দিকে যাবে, শান্তি জিজ্ঞেস করলো, মানে সন্ধ্যা পড়ে এসছো কিনা। শান্তি কিন্তু একদম সব সেট ব্যাট করে দিচ্ছে, একদম ঘরের দরজা বন্ধ, ঠিক আছে। তো বলছে শান্তি জিজ্ঞাসা করো, তুমি কি আর ঘাটের দিকে যাবে না, তবে বাঁশটা পেতে দাও। বাঁশ পাততে হবে না, বাট শান্তি কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর বলল, তোমার চোখটা লাল হয়েছে, টকটকে লাল। ফালতু এটা ওটা ভাবছে, চিন্তা করছে, চোখ লাল হয়ে এসছে, হোক। কে বললো কথাটা, ধীরেন। শোবার ঘর আর রান্নাঘরের ভিটের সঙ্গে দুটি প্রান্ত ঠেকিয়ে শান্তি নিজেই বাঁশটা পেতে দিল। না করবি না কর, আজ আমি ছাড়ছি না, এখন আমার সব কাজ করব আমি। বাঁশ পেতে দিল, বাঁশ পার করতে পারবে না, ঠিক আছে কিছু হয়ে যাক। আর কাঁচা বাঁশের দু প্রান্তের খানিকটা পুড়িয়ে দেওয়া হয়েছে, জানো তুমি, অশরীরী কোনো কিছু এই বাঁশ ডিঙোতে পারবে না। ঘাট থেকে শুভ্রা যদি বাড়ির উঠানে আসতে চায়, এই বাঁশ পর্যন্ত এসে ঠেকে যাবে। বাহ, দারুণ বিশ্বাস। দেখো কি ঘটছে এবার, লাস্ট পার্ট, এন্ডিং ট্র্যাজেডি। আলো জ্বালার আগেই ছেলে মেয়েদের খাওয়া শেষ হলো, মানে বুঝলা, সন্ধ্যাবেলা আলো জ্বালানোর আগে রাত্রের খাওয়া সব শেষ, খাওয়া দাওয়া করে না সব, ও এদিক ওদিক। সন্ধ্যা দ্বীপ মানে প্রদীপ না জ্বালিয়ে শান্তির নিজের খাওয়ার উপায় নাই। যতক্ষণ সন্ধ্যা না দেখাই আমি প্রদীপ, ততক্ষণ আমি নিজে খাবো না, না দেবতা আবার খুশি হয়ে যাবে, তখন অপদেবতার খেলা বেড়ে যাবে, মহা মুশকিল। ভালো করে সন্ধ্যা হওয়ার আগেই সে তাড়াতাড়ি দ্বীপ জেলে ঘরে ঘরে দেখিয়ে শাঁখে ফু দিল। তাড়াতাড়ি করে একদম ধরপড় করে একবারে দ্বীপ জ্বলিয়ে চারিদিকে একদম দেখিয়ে শাঁখে ফু দিল। 10 মিনিটের মধ্যে নিজে খেয়ে ধীরেনের ভাত বেড়ে ঢাকা দিয়ে রেখে দিল। 10 মিনিটের মধ্যে খেয়ে নিয়ে আবার ওর খাবার বেড়ে দিল। রান্নাঘরে তালা দিয়ে কাপড় ছেড়ে ঘরে গিয়ে ঢুকলো, মানে ওই কাপড় চোপড় নিয়েও ঢুকবে না, বাবা রে এ টমেটোর সাথে যদি ঢুকে যায় কিছু রিস্ক আছে। বিকালে আজকাল সে মাছ রান্না করে না, বুঝলা কেন বলো তো,
এঁটো কাঁটা নাকি অশরীরী আত্মাকে আকর্ষণ করে। এঁটো কাঁটা খেতে গেলে ওগুলো কিন্তু অশরীরী আত্মারা খেতে আসে, ঠিক আছে, আন্ডারলাইন দেওয়া। এঁটো কাঁটা নাকি অশরীরী আত্মাকে আকর্ষণ করে। না, খাওয়ার হাঙ্গামা খুব সংক্ষেপে, সহজে এবং অল্প সময় হয়ে যায়, মানে যা আছে ফাটাফাট খেয়ে টেয়ে শেষ, ঠিক আছে, সঙ্গে সঙ্গে হয়ে যায়। হঠাৎ করে জিজ্ঞাসা করলো ধীরেনকে, কী হলো, বসেই থেকে গেছো যে তুমি ওখানে, ঘরে আসবে না? না। কি বলেছে উত্তর? না। তখনও আকাশ থেকে আলোর শেষ আভাসটুকু মুছে যায়নি। আকাশে তখন কিন্তু সন্ধ্যার আলো আছেই। 2-3টে তারা দেখা দিয়েছে, আরও কয়েকটা দেখা দিতে দিতে আবার হারিয়ে যাচ্ছে। আর 1 মিনিট 2 মিনিটের মধ্যে রাত্রি শুরু হয়ে যাবে। জীবিতের সঙ্গে মৃতের সংযোগ স্থাপনের সবচেয়ে প্রশস্ত সময় সন্ধ্যা। আমরা এটা মনে করি যে সন্ধ্যাবেলাটা হচ্ছে দিন আর রাতের মিলন সময়, অন্ধকার আর আলোর মিলন সময়। ওই সময়টাতেই অশরীরী আত্মাগুলো জেগে যায়, ঠিক আছে, অশরীরী আত্মাগুলো ওই সময়টাতে জাগে। এবং ওই সময়টা হচ্ছে সবচেয়ে বেস্ট টাইম, ওরা যদি কারো উপর ভর করতে পারে। তো জীবিত আর অশরীরীদের মধ্যে মিলনের সময় সেটাই সন্ধ্যা সময়টা, ঠিক আছে। ভর সন্ধ্যাবেলা মানে ভয়ঙ্কর, ওই মানে ভর সন্ধ্যা মানে হচ্ছে একদম কারেক্ট সন্ধ্যাবেলাটা শুভ্রা দামিনীকে আশ্রয় করেছিল, তাই না? শুভ্রা কাকে আশ্রয় করেছিল? এই যে জিনিসটাও বারবার ভাবছে, শুভ্রা ওকে ধরেছিল সন্ধ্যায়। শুভ্রার সাথে যদি একবার দেখা হয় আমার, তাহলে আমি জিজ্ঞাসা করবো কে মেরেছে? বলাই চক্রবর্তী, নিশ্চিত বলাই চক্রবর্তী কেন মারবে? এইগুলো রাত দিনও ভাবছে, কন্টিনিউ কদিন থেকে ভাবছে সে। তখন তার একদিন মনে হলো আজ আমি ঘরে ফিরবো না। আজ সন্ধ্যাটা পার হলেই রাত্রি আরম্ভ হয়ে গেলে চেষ্টা করেও শুভ্রা হয়তো তার সঙ্গে কথা বলতে পারবে না, কারণ ওই যে বাঁশটা পাতা আছে, তাই না? ও যদি না বলতে পারে, আমি তো দাদা, আমি গিয়ে ওর কাছ থেকে দেখা করে আসবো। আর দেরি না করে এখনই শুভ্রাকে সুযোগ দেওয়া উচিত। আন্ডারলাইন। কি ঘটতে চলেছে এবার দেখো। আর দেরি না করে এখনই শুভ্রাকে সুযোগ দেওয়া উচিত। সে সঙ্গে সঙ্গে কী করলো জানো? চোরের মতো ভিটে থেকে নেমে বাঁশ ডিঙিয়ে ধীরে ধীরে পা টিপে টিপে ডোবার মাঠের দিকে এগিয়ে গেল। দাঁড়িয়ে আছে অনেকটা সময়। ঘটছে এক অঘটন, এরই মাঝখানে অদ্ভুত এক ঘটনা ঘটল। তারপর সে ফিরে তাকালো বাড়ির দিকে, নিজের বাড়ির দিকে। বাড়ির একটু কাছাকাছি আসলো, প্রচণ্ড চিৎকার, চোখ লাল, সে কাদায় পড়েছে, আছাড় খেয়েছে, সেখানে কেটে গেছে কয়েকটা অংশ শরীরের, প্রচণ্ড চোখ লাল। ডাকছে ধীরেন, ধীরেন, নিজের নাম ডাকছে। দেখো কি ঘটল। অদ্ভুত বিকৃত গলার ডাক শুনে শান্তি লণ্ঠন হাতে ঘর থেকে বেরিয়ে এলো। বাঁশের ওপারে দাঁড়িয়ে হিংস্র জন্তুর চাপা গর্জনের মতো গম্ভীর আওয়াজে ধীরেন তার নিজের নাম ধরেই ডাকাডাকি করছে। গেঞ্জি আর কাপড়ে কাদা আর রক্ত মাখা, ঠোঁট থেকে চিবুক বেয়ে ফোঁটা ফোঁটা রক্ত গড়িয়ে পড়ছে। বাঁশটা সরিয়ে দাও। যেই বলেছে বাঁশটা সরিয়ে দাও, সঙ্গে সঙ্গে তার স্ত্রী বলছে ডিঙিয়ে এসো, বাঁশ ডিঙিয়ে চলে এসো। কি হয়েছে, পড়ে গেছো না? কে? ডিঙোতে পারছি না, বাঁশ সরিয়ে দাও। হাই, বাঁশ ডিঙোতে পারছে না? মাটিতে শোয়ানো বাঁশটা ডিঙোতে পারছে না? শান্তি বুঝে গেছে শান্তির আর এতটুকু সন্দেহ রইল না। আন্ডারলাইন দাও, শান্তির এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। শান্তির আর এতটুকু সন্দেহ রইল না। আকাশ চেরা তীক্ষ্ণ গলায় আর্তনাদের পর আর্তনাদ শুরু করে দিল। মা গো, বাবা গো, কে ধরে নিল গো। তারপর প্রতিবেশী এলো, ব্যাস, পাড়ার লোক এলো, গাঁয়ের লোক এলো, কুঞ্জও এলো। 3-4 কলস জল ঢেলে ধীরেনকে প্রথমে স্নান করানো হলো। দাওয়ার খুঁটির সঙ্গে তাকে বেঁধে ফেলা হলো। মন্ত্র পড়ল, জল ছিটিয়ে মালসার আগুনে পাতার শিকড় পুড়িয়ে ঘণ্টা খানেকের চেষ্টায় ধীরেনকে কুঞ্জ নিঝুম করে ফেললো। নেশা করে দিল, একদম নিঝুম করে দিয়েছে কুঞ্জ। তারপর মালসার আগুনে কাঁচা হলুদ ফের পুড়ালো। পুড়িয়ে ধীরেনের নাকের কাছে ধরে বজ্র কণ্ঠে জিজ্ঞাসা করল, বল বল, কে তুই কে? ধীরেন বলল, আমি বলাই চক্রবর্তী, শুভ্রাকে আমি খুন করেছি।
শেষ হলো গল্পটা। তারপরে কি হলো? তারপরে ভূতও কত সম্মানজনক কাজ করছে, জেন্ডার দেখেই ঢুকছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, যেটা আগে থেকে চর্চা করে বসেছে গ্রামবাসী সবাই মিলে, ওটা নিয়ে যারা যারা যেটা এটা ভেবেছে সেটাই ঘটেছে। হ্যাঁ, কে? না, হয়ে গেছে, স্নায়বিক ত্রুটি হয়ে গেছে ওর। কিছুদিন থেকে ওটাই উগলাই ভাবছিল মাথায়, বলাই চক্রবর্তী আমার বোনকে মেরেছে, বলাই চক্রবর্তী। আবার ওই ঘোরের মধ্যে আছে, তার মধ্যে ওই বিষাক্ত গন্ধ দিয়ে দেওয়ার কারণে তার স্নায়ুর দুর্বল আরও হয়ে গেল। ওকে যা যা প্রশ্ন করাচ্ছে, ও যা যা ভাবছিল এই কদিন থেকে, ওগুলাই বই বিট করবে। ওর মনের মধ্যে যেগুলো ঢুকে বসে আছে, যেটা কারোর সাথে শেয়ার করতে পারছে না, সেটাই ও বলবে। এইটাই তো হচ্ছে মনস্তাত্ত্বিক বিষয়। ফ্রয়েডের দর্শন এটাই বলছে, মানুষের স্বপ্ন দেখে কিনা, দেখেছো কোনোদিন স্বপ্নতে যে আচমকা মনে হবে যে তুমি কোথায় থেকে পড়ে যাচ্ছ, আর চমকে ঘুমটা ভাঙলো, এই বিছানাতেই আছি। কখনো কারোর সাথে এমনটা হয়েছে? হয়নি? হুট করে মনে হলো যেন তুমি কোথায় থেকে পড়লা, কিন্তু বিছানাতেই আছো, তুমি চমকে উঠলা, ঘুম ভেঙেছে। আসলে তোমার ব্যক্তিগত জীবনে, ব্যক্তিগত বাস্তব জীবনে এমন কিছু প্রবলেমস ক্রিয়েট হয়েছে, যেটার কারণে তুমি খুব দুশ্চিন্তাগ্রস্ত, খুব টেনশনে, খুব ভয়ে আছো, আতঙ্কে আছো। তোমার খুব দুশ্চিন্তা, সম্মান হারানোর ভয় বা আরও অন্যান্য হারানোর ভয়, প্রবলেমস ক্রিয়েট করেছে তোমার মাইন্ডে, কিন্তু তুমি কারোর সাথে শেয়ার করতে পারছো না। বাস্তব জীবনে তুমি সেগুলোকে প্রশ্রয় দিচ্ছ না, কারোর সাথে শেয়ার করতে পারছো না, ক্লিয়ার করতে পারছো না। যখন তোমার শরীর ঘুমিয়ে গেল, শান্ত হয়ে গেল, তখন ওই চিন্তাগুলো তোমার স্নায়ুর মধ্যে খেলা করছে, যেটাকে আমরা স্বপ্ন বলছি। বুঝে গেল? স্নায়ুর মধ্যে তখনও সেটা ঘটছে। মনে হচ্ছে আমি কোথাও থেকে পড়ে যাচ্ছি, মনে হচ্ছে সাপ কামড়ে নিল, একটা ভয়, একটা আতঙ্ক। তো এটা স্বপ্নের সংজ্ঞা। মানুষের এই মনস্তাত্ত্বিক বিষয়টিকে তুলে ধরার চেষ্টা করছেন এখানে লেখক। কোনো ভূতের গল্প না এটা। ভালো করে দেখলে বুঝতে পারবা, একটা বিষয় নিয়ে তুমি যদি দীর্ঘদিন চর্চা করো, যেটা প্রথমে আলোচনা করেছি আমি ক্লাসের, দীর্ঘ সময় ধরে কোনো একটা বিষয় নিয়ে চর্চা করো, দেখবা তোমার ওটাই বিষয়। তুমি 2 ঘন্টা কোনো একটা খুব ভালো মুভি দেখো, তুমি পরে থেকে কাজ করবা, এটা ওটা কাজ করবা, দেখবা ওটার মধ্যে কিন্তু ওই চিন্তাটাই ঘুরছে। ওই না একটা কেমন যাচ্ছিলো, কি বললো, ওইটাই মাঝে মাঝে তুমি হাসছো। এবার আড়াল থেকে কেউ যদি ক্যাপচার করে দেয়, লোকটা হঠাৎ করে হেসে উঠলো কেন মেয়েটা, তাহলে কী ভাববে সবাই? কিছু উপরি টুপরি আছে। বুঝতে পারছো বিষয়? আমরা এরকম অনেক কিছু করি, নিজের মনের মধ্যে ব্যস্ত থাকে মানুষ। এরকম অনেকবার সিচুয়েশন হয়েছে আমার। আমি তাকিয়ে আছি জানলার দিকে, কিছুক্ষণের মধ্যে আমি কি চিন্তায় চলে গেছি জানি না। এবার তারপরে আশপাশ থেকে অনেকেই গেছে, যাতায়াত করেছে, আমার মনে নাই। কেউ আমাকে বললো, কী রে দেখলি তাও কথা বললি না? আরে আমি দেখলাম কখন? তার মানে আমি কোনো ভাবনা চিন্তায় ছিলাম। এইরকমই জিনিসগুলো হচ্ছে। মনস্তাত্ত্বিক বিষয়টা এরকম, মনের উপর চাপ তৈরি হলে একটা অদ্ভুত মানসিক অবস্থা তৈরি হয়ে যায়। পাগলামি করতে শুরু করে মানুষ, তার স্নায়ুর প্রবলেম তৈরি হয়ে যায়। তখন তার চিকিৎসার দরকার। মানসিক ভারসাম্যহীনতায় সে ভুগে। সে শোক বিহ্বল ছিল বোনের মৃত্যুতে। তার শোক দুঃখ ভীষণ ছিল। তারই পাশাপাশি আরেকটা যে অ্যাড হলো, বনকে নিয়ে অকারণে কলঙ্ক ছড়ানোর চেষ্টা করা হচ্ছে চারিদিকে। এটাও পছন্দ করতে পারেনি, বিরোধ ঘটছে বারবার, মস্তিষ্কে বারবার একই দুশ্চিন্তা করছে। মানুষ পাগল হয়ে যায় কেন? অনেক দুশ্চিন্তা তার মাথায় ঢুকছে। 3 নম্বর কথা, সবথেকে বড় কথা হচ্ছে একাকিত্বের যন্ত্রণা। ও যে স্কুলটাতে গেছিল, উদ্দেশ্য ছিল, যে ধারণা ছিল আমি সবাইকে পরিবর্তন করতে পারবো, কিন্তু ও কী করলো? কাউকে পরিবর্তন তো করতে পারলো না, সবাই একই রকম বিশ্বাস করছে। তো ওর শিক্ষার জায়গাটা থেকে বারবার আঘাত লাগছে। ওকে সবাই একা করে দিয়েছে, ছুটি দিয়ে দিচ্ছে, কাজ করতে দিচ্ছে না, কেউ ক্লাস করছে না ঠিক করে, কেউ ভালো করে কথা বলছে না, বাড়ি বাহির সবসময় ওগুলোই আলোচনা করছে। ওর অস্বস্তি হচ্ছে। ওর মনে হলো একবার আমি গিয়ে কথা বলেই আসি, কেন বলাই চক্রবর্তী তাকে মারলো, কী হয়েছিল জিজ্ঞাসা করি। তারপরেও সে অনুভব করলো, আমার মাথাটা ঝিমঝিম করছে, কেউ তো আছে না। শুভ্রাকে নিশ্চিত রূপে বলাই চক্রবর্তী মেরেছে, ওই মেরেছে। বারবার শুনতে শুধু তার মাথায় ওটাই ঢুকছে বারবার। ওর সামনে এসে দাঁড়িয়ে বলছে, আমি বলাই চক্রবর্তী, আমি ওকে মেরেছি। ও কোনো অভিনয় করেনি, ওর মানসিক রোগে আক্রান্ত হয়েছে।
এখানে দেখানো হচ্ছে বিজ্ঞান কীভাবে পরাজিত হয় কুসংস্কারের কাছে, অন্ধবিশ্বাসের কাছে বিজ্ঞান হেরে গেল। কারণ চারিদিকে কুসংস্কার থাকার কারণে মাঝখানে একা ও আর পারেনি গ্লুকোজ দিতে, মানুষগুলোকে পরিবর্তন করতে পারেনি, নিজেই শেষ হয়ে গেছে। এরকম একটি অদ্ভুত গল্পের মধ্যে দিয়ে আমরা গল্পটিকে শেষ করলাম। যেগুলো লাইন দিলাম ইম্পর্টেন্সে তো আছেই, প্রত্যেকটা ক্যারেক্টারের উপর থেকে একটা চরিত্রের ক্যারেক্টার আসছে, প্রশ্ন নামকরণের সার্থকতা আসছে। একটা খুব কমন কথা থাকে যে কি এটি কি বাস্তবে কোনো একটি ভৌতিক গল্প নাকি মানসিক বা মনস্তাত্ত্বিক বিশ্লেষণের গল্প, এটা একটা ব্যাখ্যা আসবে। পরবর্তী দিন থেকে আমরা এটা নিয়ে ব্যাখ্যা করব, বিভিন্ন ধরনের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। ব্যাস এই তো। কেমন লাগলো গল্পটা?